আসসালামু আলাইকুম সুপ্রিয় ডেন্টাল সার্জন বৃন্দ। আজকে আমাদের ক্লাস বডি ফ্লুইড, ইলেকট্রোলাইট, রেনাল সিস্টেম এন্ড রেসপিরেটরি সিস্টেম খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে বডি ফ্লুইড থেকে অনেক কোশ্চেন আসে পেপার টুতে। সো বডি ফ্লুইড খুব ইম্পর্টেন্ট। এছাড়া রেসপিরেটরি থেকে দুই তিনটা কোশ্চেন আসে, রেনাল থেকে একটা থেকে দুইটা বা তিনটা কোশ্চেন আসতে পারে। তো বডি ফ্লুইড থেকে অনেক বেশি কোশ্চেন আসে, 5 6টা 7টা কোশ্চেন আসতে পারে। এখন আমরা আসি আমাদের প্রথমে হচ্ছে এমসিকিউ। Extracellular fluid differs from the intercellular fluid in its volume is greater. False. Extracellular ফ্লুইডের ভলিউম হচ্ছে লেজার, ইন্টারসেলুলার ফ্লুইডের ভলিউম বেশি থাকে। অর্থাৎ তারপর টোনিসিটি ইজ লোয়ার। ফলস। টোনিসিটি সেম থাকবে। ইসিএফ এবং আইসিএফ এর হচ্ছে অসমোলারিটি বা টোনিসিটি হচ্ছে সেম থাকবে। আইসোটোনিক, দুইটাই আইসোটোনিক। অ্যানায়ন আর মেনলি ইনঅর্গানিক। ইসিএফ এর অ্যানায়ন গুলো সাধারণত হচ্ছে ইনঅর্গানিক, হচ্ছে নেগেটিভ আয়নগুলো, যেমন হচ্ছে ক্লোরিন আয়ন, ফসফেট আয়ন, এগুলো হচ্ছে সাধারণত ইনঅর্গানিক। বাট হচ্ছে ইসিএফ এ আমরা জানি প্রোটিন মলিকুলস থাকে। প্রোটিন মলিকুলস হচ্ছে একটা নেগেটিভ আয়ন হিসেবে কাজ করে এবং এটা হচ্ছে অ্যানায়ন হিসেবে কাজ করতে পারে। সো হচ্ছে ইসিএফ এ শুধুমাত্র ইনঅর্গানিক অ্যানায়ন থাকবে, আর হচ্ছে আইসিএফ এ ইনঅর্গানিক এবং অর্গানিক দুই ধরনের অ্যানায়নই থাকতে পারে। সোডিয়াম পটাশিয়াম মোলার রেশিও ইজ হায়ার। ইসিএফ এ সোডিয়াম পটাশিয়াম মোলার রেশিওটা হাই, অর্থাৎ হচ্ছে সোডিয়াম, আমরা জানি ইসিএফ এ সোডিয়াম হচ্ছে 142 মিলি মোল পার লিটার এবং পটাশিয়াম হচ্ছে 3.5 মিলি মোল পার লিটার। তো আমরা 142 থেকে 42 আর 3.5 এর যদি রেশিও করি, এটা একটা যা হবে, আমরা যদি হচ্ছে আইসিএফ এর কথা চিন্তা করি, আইসিএফ পটাশিয়াম থাকে কম, সোডিয়াম থাকে কম, পটাশিয়াম অনেক বেশি থাকে, তাহলে হচ্ছে আমাদের সোডিয়াম পটাশিয়াম মোলার রেশিওটা আইসিএফ এ কমে যাবে যদি আমরা রেশিও করি। তারপর হচ্ছে পিএইচ ইজ লোয়ার। ফলস। ইসিএফ এর পিএইচ হচ্ছে বেশি হবে, কারণ হচ্ছে, আর আইসিএফ হচ্ছে কম থাকবে, কারণ হচ্ছে আইসিএফ এ আমাদের জানি অনেকগুলো মেটাবলিক অ্যাক্টিভিটি হয়। মেটাবলিক অ্যাক্টিভিটি হলে আমরা জানি হচ্ছে অ্যাসিড প্রোডাকশন হবে। অ্যাসিড প্রোডাকশন হলে পিএইচ কমে যাবে, অর্থাৎ আইসিএফ এর পিএইচ কম আর ইসিএফ এর পিএইচ তুলনামূলক একটু বেশি। তাহলে হচ্ছে এই যে একটা চার্ট আছে, এই চার্টটা একটু ভালো করে পড়বেন, যে কোন ইসিএফ এর কোনটা কি পরিমাণে থাকে, আইসিএফ কোনটা কি পরিমাণে থাকে। আর হচ্ছে এই পার্থক্যটা একটু ভালো করে পড়বেন, ইসি এবং আইসিএফ এর পার্থক্য, এখান থেকে কোশ্চেন আসতে পারে। দেন আসি হচ্ছে আমরা থার্স্ট। থার্স্ট ক্যান বি প্রডিউসড বাই রেইজ ইন প্লাজমা টনিসিটি। ট্রু। যদি কোনো কারণে প্লাজমা অসমোলারিটি বেড়ে যায়, অর্থাৎ আমাদের ফ্লুইড লস হয়, ফ্লুইড যদি কমে যায় তার মানে আমাদের টনিসিটি বাড়বে বা অসমোলারিটি বেড়ে যাবে, তখন হচ্ছে আমাদের থার্ড সেন্টার স্টিমুলেট হবে এবং তৃষ্ণা লাগবে। ট্রু। সেন্টার লোকেটেড ইন দ্য থ্যালামাস। ফলস। থ্যালামাসের নাম হাইপোথ্যালামাসে। এটা হচ্ছে হাইপোথ্যালামাসের হচ্ছে অ্যান্টেরিয়র পার্টে থাকবে। ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডিক্রিজ সিক্রেশন অফ দ্য এডিএইচ। ফলস। অর্থাৎ যখন থার্স্ট থাকে মানে তৃষ্ণার্ত থাকে একজন মানুষ, তখন তখন হচ্ছে তার হচ্ছে তৃষ্ণার্ত কখন হয়, যখন তার ফ্লুইড ভলিউম কমে যাবে, টনিসিটি বাড়বে, অসমোলারিটি বাড়বে এবং ফ্লুইড ভলিউম কমে যাবে। ফ্লুইড ভলিউম কমে গেলে আমরা জানি হচ্ছে এডিএস সিক্রেশন হবে, অর্থাৎ এডিএস নর্মালের চেয়ে একটু বেশি হবে। তার মানে হচ্ছে যখন আমরা এই তৃষ্ণার্ত থাকবো, যখন একটা মানুষের তৃষ্ণা লাগবে, তখন হচ্ছে তার বডির ভলিউম কম, ফ্লুইড ভলিউম কম থাকবে। ফ্লুইড ভলিউম কম থাকার কারণে তার হচ্ছে এডিএস সিক্রেশন বেড়ে যাবে এবং এডিএস এর পরিমাণ অ্যামাউন্ট বেড়ে যাবে। তাহলে থার্স্ট হচ্ছে ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ সিক্রেশন অফ দ্য এডিএইচ, অর্থাৎ তৃষ্ণার সময় আপনার এডিএইচ সিক্রেশন বাড়বে যেহেতু ভলিউম কমবে। ঠিক আছে। ইজ সেন্সড হোয়েন ব্লাড ভলিউম ইজ ডিক্রিজড। ট্রু। ব্লাড ভলিউম যদি কমে যায় তখন হচ্ছে থার্স্ট সেন্সেশন তৈরি হয়। ট্রু। ব্লাড ভলিউম কমে গেলে বা ফ্লুইড ভলিউম কমে গেলে বা বডির যদি ফ্লুইড কমে যায়, তাহলে হচ্ছে আমাদের থার্স্ট সেন্সড হবে বা তৃষ্ণার অনুভূতি জাগবে। তারপর অপশন ই হচ্ছে ফ্লাশিং আউট
দ্য মাউথ উইথ ওয়াটার ক্যান প্রোভাইড টেম্পোরারি রিলিফ ফ্রম থার্স্ট টু। যদি মুখ কোনো কারণে ওয়াটার দিয়ে যদি আপনি ফ্লাশ করেন তাহলে হচ্ছে আপনার থার্স্ট সেন্সেশনটা একটু কমে আসতে পারে, যেটা টেম্পোরারি রিলিফ দিবে। এই যে থার্স্ট মেকানিজম, থার্স্ট স্টিমুলেট বাই এডিএইচ এনজিওটেনসিন 2, এই দুইটা দ্বারা হচ্ছে থার্স্ট স্টিমুলেটেড হয়, খুব ইম্পর্টেন্ট, কথাটা একটু মনে রাখবেন। থার্ড সেন্টার স্টিমুলেটর ল্যাটারাল প্রি অপটিক এরিয়া অফ দ্য, সরি ল্যাটারাল প্রি অপটিক এন্টারিয়ার না, ল্যাটারাল প্রি অপটিক এরিয়া অফ দ্য হাইপোথ্যালামাসে থাকে। এটা কখন স্টিমুলেট হবে? ইন্টারসেলুলার ডিহাইড্রেশন হলে, হাইপোভোলমিয়া হলে, এনজিওটেনসিন 2 দ্বারা। এছাড়া এডিএস দ্বারা হচ্ছে স্টিমুলেটেড হয়। ঠিক আছে। দ্য ফলোইং কন্ডিশন আর অ্যাসোসিয়েটেড উইথ হাইপোটোনিক হাইপারভোলমিয়া। তাইলে কোন কোন কন্ডিশন হচ্ছে হাইপোটোনিক হাইপারভোলমিয়া হবে? অর্থাৎ আপনার বডিতে হাইপোটোনিক ফ্লুইড একুমুলেশন হবে, বডিতে হাইপোটোনিক ফ্লুইড একুমুলেশন হবে। তো এটা হচ্ছে আমরা জানি যে অ্যানাসার্কা, অর্থাৎ যেমন এসআইটিস, তারপর এসআইটিস, তারপর জেনারেলাইজ ইডিমা। অর্থাৎ যেসব কন্ডিশনে হচ্ছে জেনারেলাইজড ইডিমা হয়, ওইসব কন্ডিশন হচ্ছে হাইপোটোনিক হাইপারভোলমিয়া ডেভেলপ করবে। ঠিক আছে। যেসব কন্ডিশনে হচ্ছে জেনারেলাইজড ইডিমা হবে, ওইসব কন্ডিশনে হচ্ছে হাইপোটোনিক হাইপারভোলমিয়া ডেভেলপ করবে। উম, এবং হচ্ছে বডি যে ক্যাভিটি গুলো আছে, ক্যাভিটি গুলোতে হচ্ছে হাইপোটোনিক ফ্লুইড অ্যাকুমুলেশন হবে, যেটাকে আমরা বলতেছি হাইপোটোনিক হাইপারভোলমিয়া। তাহলে কি কি কন্ডিশন আছে? সিভিয়ার বার্ন, ফলস। সিভিয়ার বার্নে হচ্ছে জেনারেলাইজড ইডিমা ডেভেলপ করে না। সিরোসিস অফ দ্য লিভার, ট্রু। লিভার সিরোসিস হইলে হচ্ছে জেনারেলাইজড ইডিমা ডেভেলপ করতে হবে, কারণ হচ্ছে লিভার যদি সিরোসিস যদি হয় তাহলে হচ্ছে বডির নেট প্রোটিন কমে যাবে। আমরা জানি হচ্ছে প্রোটিন হচ্ছে অনকোটিক প্রেশার মেনটেন করে, যেটা হচ্ছে ব্লাড ভেসেলে ওয়াটার হোল্ড করে রাখতে সাহায্য করে। যদি প্রোটিন প্লাজমা প্রোটিন কমে যায় তাহলে হচ্ছে ওয়াটার গুলো কোথায় চলে আসবে? বডি ক্যাভিটিতে চলে আসবে এবং হচ্ছে ইডিমা ডেভেলপ করবে। সো সিরোসিস অফ দ্য লিভার হচ্ছে আমাদের বডির প্রোটিন কমে যাবে, এই কারণে হচ্ছে এনাসার্কা বা হচ্ছে ইডিমা ডেভেলপ করবে। এছাড়া হচ্ছে সিরোসিস অফ লিভারে কি হয়? ওই যে পোর্টাল ভেইন আছে, পোর্টাল ভেইন অবস্ট্রাকশন হয় এবং হচ্ছে বডির লোয়ার পার্টে হচ্ছে ভেনাস ব্লাডটা হচ্ছে কি হয়ে যাবে? আটকে যাবে, হচ্ছে ভেনাস রিটার্ন হবে না, ফলে হচ্ছে ওখানে ইডিমা ডেভেলপ করবে। তারপর হচ্ছে ডায়োরেটিক্স অ্যাজ অ্যাবিউস, ফলস। ডায়োরেটিক্স যদি অ্যাবিউস করেন হচ্ছে ওয়াটার বের হয়ে যাবে, এখানে হচ্ছে হাইপারভোলমিয়া ডেভেলপ করবে না, হাইপোভোলমিয়া ডেভেলপ করতে পারে। প্রোটিন লুজিং এন্টারোপ্যাথিস, ট্রু। যদি কোনো কারণে বডি থেকে প্রোটিন লস হয়ে যায়, লস হয়ে গেলে, প্রোটিন লস হয়ে গেলে আমরা জানি হচ্ছে এডিমা ডেভেলপ করবে, একটু আগে বলা হয়। কোয়াসিকিওর হচ্ছে একটা ডিজিজ, যেখানে হচ্ছে আমাদের কি হয়? প্রোটিনের ঘাটতি থাকে বডিতে, প্রোটিন ম্যাল নিউট্রিশনের কারণে কোয়াসিকিওর হয়। অর্থাৎ বডিতে প্রোটিনের ঘাটতি থাকবে এবং প্লাজমা প্রোটিন কমে যাবে, ফলে হচ্ছে ইডিমা ডেভেলপ করবে। তাহলে কমন কজ কি কি আছে? কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিউর, নেফ্রোটিক সিন্ড্রোম, সিরোসিস অফ লিভার বা হেপাটিক লিভার, কোয়াসিকর, প্রোটিন লুসিং এন্টারোপ্যাথিক, এছাড়া হচ্ছে অ্যাডভান্স কিডনি ডিজিজ। তাহলে এই ডিজিজ গুলোতে হচ্ছে আমাদের কি ডেভেলপ করে? এই ডিজিজ গুলোতে হচ্ছে আমাদের জেনারেলাইজড ইডিমা ডেভেলপ করে, যেটাকে আমরা বলি হাইপোটোনিক হাইপারভোলমিয়া। A cause of pyloric stenosis. There are case of পাইলোরিক স্টোনোসিস। পাইলোরিক স্টোনোসিস হচ্ছে আপনার যদি কোনো কারণে স্টোমাকের পাইলোরিক এরিয়াতে স্টোনোসিস হয়ে যায়, অর্থাৎ হচ্ছে অবস্ট্রাকশন হয়ে যাবে ওই এরিয়াতে, তাহলে কি কি হবে? ডিপ্লেশন অফ দ্য সোডিয়াম, ওয়াটার এন্ড বাইকার্বনেট, ট্রু। যদি কোনো কারণে পাইলোরিক স্টোনোসিস কমন একটা সিমটম হচ্ছে কি? ভমিটিং, রিপিটেড বমি, সে খাইলে বমি করবে। তাহলে বমি করলে কি হবে? তার সোডিয়াম ক্লোরাইড, ওয়াটার, বাইকার্বনেট, তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড সবই হচ্ছে কি হবে? লস হবে। তাহলে সোডিয়াম লস হবে, ওয়াটার লস হবে, বাইকার্বনেট লস হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড লস হবে। তাহলে অপশন এ হচ্ছে ট্রু হবে। তারপর হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস। তো এই ভমিটিং এ বাইকার্বনেটের তুলনায় হাইড্রোক্লোরিক অ্যাসিডটা বেশি পরিমাণে লস হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড যেহেতু বেশি পরিমাণে লস হয়, সে কারণে হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করবে, মেটাবলিক অ্যালকোলোসিস ডেভেলপ করবে। তারপর হচ্ছে অ্যাসিডিক ইউরিন, ফলস। যেহেতু আমাদের বডিতে মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করেছে, সেহেতু হচ্ছে
অ্যাসিডকে সে হচ্ছে প্রিজার্ভ করবে বডিতে, অর্থাৎ H+ কে প্রিজার্ভ করবে। তাইলে হচ্ছে অ্যালকালাইন ইউরিন, বাইকার্বনেটকে এক্সক্রিয়েট করবে। তাইলে হচ্ছে অ্যালকালাইন ইউরিন তৈরি হবে, নট অ্যাসিডিক ইউরিন। তারপর হচ্ছে ডিহাইড্রেশন এন্ড অলিগিউরিয়া। যেহেতু ভমিটিং এ ফ্লুইড লস হবে, সেহেতু ডিহাইড্রেশন ডেভেলপ করবে এবং হচ্ছে ইউরিন আউটপুটও কমে যাবে ডিহাইড্রেশনের কারণে, এবং অলিগিউরিয়া ডেভেলপ করবে। ইনক্রিজ হিমোগ্লোবিন লেভেল, ফলস, হিমোগ্লোবিন লেভেল কমে যাবে। কারণ কেন? কারণ হচ্ছে যেহেতু তার মেল নিউট্রিশনে ভুগবে, সে যেহেতু খেলে বমি করে দিবে, তার কারণে তার হচ্ছে নিউট্রিশনাল এনিমিয়া ডেভেলপ করবে, অর্থাৎ তার আয়রন অ্যাবজর্পশন হবে না, আয়রন বডিতে যাবে না। তারপর হচ্ছে ফলিক অ্যাসিড, ভিটামিন B12, যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে হিমোগ্লোবিন তৈরি হওয়ার জন্য, ইনগ্রেডিয়েন্ট গুলোর ঘাটতি দেখা দিবে বডিতে, ফলে হিমোগ্লোবিন নিউট্রিশনাল এনিমিয়া ডেভেলপ করবে। দেন আসি হচ্ছে আমাদের হাইপার ক্যালেমিয়া ক্যান বি এ ফিচার অফ। তাহলে কোন কোন কন্ডিশনে হাইপার ক্যালেমিয়া ডেভেলপ করবে? এডিশন ডিজিজ। এডিশন ডিজিজে কি হয়? আমাদের হচ্ছে এলডোস্টেরনের পরিমাণ কমে যায়। আমরা জানি এলডোস্টেরন কাজ কি, সে হচ্ছে বডি থেকে পটাশিয়ামকে বের করে দেয়। তাহলে যেহেতু অ্যালডোস্টেরনের পরিমাণ কমে যাবে এডিশন ডিজিজে, সেহেতু হচ্ছে বডিতে পটাশিয়াম অ্যাকুমুলেশন হবে, তার মানে হচ্ছে হাইপার ক্যালেমিয়া ডেভেলপ করবে। তাহলে অপশন এ হচ্ছে ট্রু হবে। তারপর হচ্ছে প্রলং ইউজ অফ দ্য লুপ ডায়ারেটিক। আমরা জানি লুপ ডায়ারেটিক কি করে, সব ধরনের আয়নকে বডি থেকে বের করে দেয় এবং হচ্ছে হাইপোক্যালেমিয়া, হাইপোনেট্রিমিয়া, হাইপোম্যাগনেসিয়ামা, হাইপোফসফাটেসিমিয়া এগুলো ডেভেলপ করবে। তাহলে হচ্ছে হাইপোক্যালেমিয়া ডেভেলপ করে প্রলং ইউজ অফ দ্য লুপ ডায়ারেটিক্স এ, তাহলে অপশনটা ফলস হবে। তারপর হচ্ছে ক্রনিক রেনাল ফেলিউর। ক্রনিক রেনাল ফেলিউর ট্রু হবে। যদি কোনো কারণে ক্রনিক রেনাল ফেলিউর থাকে, তাহলে কি হবে, এটা পটাশিয়ামকে বডি থেকে এক্সক্রিয়েট করতে পারে না, অতিরিক্ত পটাশিয়ামটাকে এক্সক্রিয়েট করতে পারে না, ফলে হচ্ছে বডিতে পটাশিয়াম একুমুলেশন হবে এবং হাইপার ক্যালেমিয়া ডেভেলপ করবে। সিভিয়ার একিউট রেনাল ফেলিউর, তাহলে সিভিয়ার একিউট রেনাল ফেলিউর টু হবে। একিউট রেনাল ফেলিউরও হচ্ছে কি হবে, বডিতে পটাশিয়াম একুমুলেশন হবে, যেহেতু এক্সিড করতে পারবে না। তাহলে ইউজ অফ এসি ইনহিবিটর, টু এসি ইনহিবিটর। তারপর হচ্ছে এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, এগুলোতে হাইপারক্যালেমিয়া ডেভেলপ হবে। তার হচ্ছে বিটা ব্লকার। তারপর হচ্ছে আলফা অ্যাগনিস্ট যেগুলো আছে, আলফা অ্যাগনিস্ট, বিটা ব্লকার, এসি ইনহিবিটর, তারপর হচ্ছে এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, এই এই হাইপারটেনসিভ গুলাতে হচ্ছে হাইপারক্যালেমিয়া ডেভেলপ করে। ঠিক আছে। ফ্যাক্টর কজিং ইনক্রিজ পটাশিয়াম আপটেক ইনটু দা সেল আর। তাহলে কি কি ফ্যাক্টর আছে সেলে হচ্ছে পটাশিয়াম ঢুকিয়ে দিবে এবং হচ্ছে হাইপোক্যালামিয়া ডেভেলপ করাবে? তাহলে গ্লুকাগন ফলস, গ্লুকাগন হচ্ছে উল্টা সেল থেকে পটাশিয়ামকে বের করে নিয়ে আসে। তো গ্লুকাগনের কাজ হচ্ছে কি, সে হচ্ছে সেল থেকে পটাশিয়ামকে বের করে নিয়ে আসবে। তাহলে হচ্ছে সে আপটেক আপটেক কমাই দিবে, তাহলে ফলস হবে। তারপর হচ্ছে এলডোস্টেরন। এলডোস্টেরনের কাজ কি? এলডোস্টেরনের কাজ হচ্ছে সে পটাশিয়ামকে এক্সক্রিয়েট করবে কিডনির মাধ্যমে এবং হচ্ছে সেলের ভিতরে ঢুকিয়ে দেয়, আপটেক কে হেল্প করে। ট্রু হবে। ইপিনেফ্রিন, ট্রু। তারপর হচ্ছে এসিটাইল কোলিন, ফলস হবে। আর হচ্ছে ইনসুলিন, ট্রু। ইনসুলিনের কাজ হচ্ছে কি, ইনসুলিন সেলের ভিতরে একটা করে যখন সোডিয়াম নিয়ে যায়, তখন ওখানে একটা করে পটাশিয়াম হচ্ছে সেলের ভিতরে ঢুকে ফেলবে। তাহলে এটাও ট্রু হবে। এই যে বিটা এগোনিস্ট ইপিনেফ্রিন হচ্ছে কি করবে, সেলে পটাশিয়াম আপটেক বাড়াবে, অর্থাৎ হাইপোক্যালেমিয়া ডেভেলপ করবে। কজ অফ দ্য ইউবোলমিক হাইপোনেট্রিমিয়া। তাহলে ইউবোলমিক হাইপোনেট্রিমিয়ার কি কি আছে, কজ আছে? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এই কোশ্চেনটা কয়েকবার এসেছিল। তাহলে এই কজ গুলো একটু ভালো করে মুখস্থ করে ফেলবেন, এখানে বুঝে মনে রাখাটা একটু টাফ। তাহলে কি কি আছে? প্রাইমারি পলিডিপসিয়া আছে, এক্সেসিভ ইলেকট্রিক ফ্রি ওয়াটার ইনফিউশন। যেহেতু সবসময় বুঝে এগুলো মনে রাখা যায় না, যদি যতটুকু পারেন বুঝে মনে রাখবেন, আর হচ্ছে নাহলে
মুখস্থ করে নেবেন। বিশেষ করে ইউভলমিক টাইপটা, এটা পরীক্ষা অনেকবার এসেছিল। তাহলে সিয়াদে আমরা জানি ইউভলমিয়া থাকবে। তারপর হচ্ছে হাইপোথাইরয়েডিজম, তাই প্রাইমারি পোলিডিপসিয়া। তারপর হচ্ছে এক্সেসিভ ইলেকট্রোলাইট ফ্রি ওয়াটার ইনফিউশন, সিয়াদ, আর হচ্ছে হাইপোথাইরয়েডিজম। এই কন্ডিশনগুলোতে হচ্ছে আমাদের ইউভলমিক টাইপ অফ হাইপোনাট্রিমিয়া ডেভেলপ করবে। তাহলে আমরা অপশনগুলো যদি দিই, কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিউর ফলস হবে, প্রাইমারি পোলিডিপসিয়া ট্রু, হাইপোথাইরয়েডিজম ট্রু হবে, নেপোটিক সিনড্রোম ফলস। তারপর হচ্ছে সিয়াদে হচ্ছে ইউভলমিয়া ডেভেলপ করে, ট্রু। নেপোটিক সিনড্রোম হচ্ছে হাইপারভোলমিয়া ডেভেলপ করে, আমরা একটু আগে পড়েছি। তারপর হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিউর হাইপোটোনিক হাইপারভোলমিয়া ডেভেলপ করবে। এখানে এটা এই দুটা ইউভলমিক কন্ডিশন না। তারপর হচ্ছে সিভিয়ার হাইপোটোনিসিটি অফ দ্য ইএসএফ কম্পেয়ার্ড টু আইসিএফ মে লিড টু, তাহলে ইসিএফ হচ্ছে হাইপোটোনিসিটি মানে হচ্ছে ইসিএফ এর ভলিউম বেড়ে গেছে, ইসিএফ এর ব্লাড ভলিউম বেড়ে গেছে। তাহলে কি কি কন্ডিশন হবে? সেলুলার ওভারহাইড্রেশন ট্রু, কেন? কারণ হচ্ছে আমাদের ইসিএফ এর হাইপোটোনিসিটি, অসমোলারিটি কমে গেছে এবং ইসিএফ এ ওয়াটার ভলিউম বেশি, তখন হচ্ছে ওয়াটার কোথায় যাবে? হাইপোটোনিসিটি থেকে হাইপারটোনিসিটির দিকে যাবে, অর্থাৎ আইসিএফ এ যাবে। আইসিএফ এ যা সেলের ভিতরে হচ্ছে ওয়াটার ইনফিউশন হবে, ফলে হচ্ছে সেলুলার ওভারহাইড্রেশন ডেভেলপ করবে। আর সেরেব্রাল ইডিমা ট্রু, যেহেতু নার্ভাস সেলের ভিতরে যদি ওয়াটার ঢুকে তখন হচ্ছে সেরেব্রাল ইডিমা ডেভেলপ করবে। তারপরে সেলুলার ডিহাইড্রেশন ফল, সেলুলার ডিহাইড্রেশন না, এখানে হচ্ছে ওভারহাইড্রেশন হবে। তারপর হচ্ছে কোমা এন্ড কনভালশন, যেহেতু সেরেব্রাল ইডিমা ডেভেলপ করে সো কোমা এবং কনভালশন ডেভেলপ করবে। তারপর হচ্ছে হাইপার ক্যালেমিয়া ফলস, এখানে হচ্ছে ডাইলুশনাল হাইপোক্যালেমিয়া ডেভেলপ করবে। যেহেতু ওয়াটার বেশি ইসিএফ এ, সো হচ্ছে ডাইলুশনাল হাইপোক্যালেমিয়া ডেভেলপ করবে এবং পরবর্তীতে ওই ওয়াটার যখন আইসিএফ এর ভিতরে ঢুকবে তখন আইসিএফ ও হচ্ছে ডাইলুশনাল হাইপোক্যালেমিয়া ডেভেলপ করবে। তাইলে হচ্ছে এই যে কোন কন্ডিশনে কি হয়, ইসিএফ এর যদি অসমোটিক প্রেসার বা টোনিসিটি কমে যায় তাহলে কি হবে, আর হচ্ছে ইসিএফ এর টোনিসিটি যদি বেড়ে যায় তাহলে কি হবে, তাহলে হচ্ছে ওয়াটার কি হবে, আইসিএফ থেকে ইসিএফ এর দিকে যাবে। যদি ইসিএফ এর টোনিসিটি কম থাকে, আইসিএফ এর বেশি থাকে, আইসিএফ এর টোনিসিটি কম থাকে, তাহলে হচ্ছে আইসিএফ থেকে ইসিএফ এ পানি আসবে, তার মানে হচ্ছে সেলুলার ডিহাইড্রেশন ডেভেলপ করবে এই কন্ডিশনে। আর ইসিএফ এর টোনিসিটি যদি কম থাকে, অর্থাৎ ইসিএফ এ যদি ওয়াটার ভলিউম বেশি থাকে, তাহলে হচ্ছে সেলুলার ডিহাইড্রেশন ডেভেলপ করবে। তাহলে এই জিনিসগুলো একটু বুঝে বুঝে পড়তে হবে। কজ অফ মেটাবলিক অ্যাসিডোসিস উইথ ওয়াইড অ্যানায়ন গ্যাপ, তাহলে কোন কোন কন্ডিশন গুলাতে মেটাবলিক অ্যাসিডোসিস ওয়াইড অ্যানায়ন গ্যাপ বেশি থাকবে? তো এগুলো সবগুলো বুঝে বুঝে আসলে মনে রাখা ওইভাবে যায় না, সবগুলো সূত্রের মধ্যে পাঠানো যায় না, তবে হচ্ছে একটু বারবার পড়তে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা অনেকবার এসেছিল। ডায়াবেটিক কিটোএসিডোসিস ট্রু হবে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল লস ফলস হবে, স্টারভেশন অ্যাসিডোসিস ট্রু, ল্যাকটিক অ্যাসিডোসিস ট্রু হবে, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস ফলস হবে। তাহলে অপশন বি এবং অপশন সি তে হচ্ছে অ্যানায়ন গ্যাপটা নর্মাল থাকে, বাকি তিনটাতে হচ্ছে অ্যানায়ন গ্যাপটা হচ্ছে বেড়ে যাবে। তো এটা হচ্ছে এই যে দেখেন এখানে অনেক নর্মাল অ্যানায়ন, এখানে হচ্ছে যে যে কন্ডিশন গুলাতে ইনঅর্গানিক যে অ্যামোনিয়াম ক্লোরাইড, হাইড্রোক্লোরাইড, ইনঅর্গানিক অ্যাসিড ইনফিউশন হবে বডিতে বা ইনজেস্টেড হবে, ওইসব কন্ডিশনেতে অ্যানায়ন গ্যাপ নর্মাল হবে। এই যে ইনঅর্গানিক অ্যাসিড যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল লস অফ বাইকার্বনেট, তারপর হচ্ছে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। তাহলে এই চারটা কজ একটু মনে রাখবেন, এখানে হচ্ছে ইনঅর্গানিক দেখলে হচ্ছে আমাদের অ্যানায়ন গ্যাপ নর্মাল থাকবে। আর অ্যানায়ন গ্যাপ কখন বাড়বে? যে অর্গানিক অ্যাসিড যদি বডিতে বেড়ে যায়। তাহলে দেখেন কিটো অ্যাসিড, ডায়াবেটিক কিটো অ্যাসিড কি অর্গানিক অ্যাসিড। তারপর হচ্ছে স্টারভেশন কিটো অ্যাসিড, স্টারভেশন করলে কি হবে, কিটো অ্যাসিড প্রোডাকশন হবে, তার মানে হচ্ছে আমার অর্গানিক অ্যাসিড বাড়তেছে। তারপর হচ্ছে অ্যালকোহলিক কিটোসিডোসিস, মানে কোনো জায়গায় কিটোসিড মানে কিটোন বডি যদি বাড়ায় বডিতে, তাহলে হচ্ছে এটা হচ্ছে কি হবে, অ্যানানগাম বাড়ায় দিবে, অর্থাৎ অর্গানিক অ্যাসিড বাড়তেছে আমার বডিতে। তারপর হচ্ছে কিডনি ডিজিজ। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে দেখেন এক্সোজেনাস যেমন স্পিরিন, স্পিরিন হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, একটা হচ্ছে অর্গানিক অ্যাসিড। মিথানল একটা অর্গানিক অ্যাসিড হিসেবে কাজ করে, ইথিলিন গ্লাইকল পয়জনিং, তাহলে হচ্ছে অর্গানিক সাবস্টেন্স এগুলো। মিথানল, ইথিলিন গ্লাইকল এগুলো হচ্ছে অর্গানিক সাবস্টেন্স। তাহলে হচ্ছে সহজ কথা মনে রাখবেন, বডিতে যদি দেখেন সবগুলো কন্ডিশন এখানে অর্গানিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে গেছে, তাহলে অর্গানিক অ্যাসিডের পরিমাণটা যদি কোনো কারণে বেড়ে যায় বডিতে, তাহলে অ্যানানগ্রাফ কি হবে, বাড়বে।
আর ইনঅর্গানিকের কারণে হচ্ছে নর্মাল থাকবে। এখন আসি হচ্ছে ল্যাবরেটরি ফাইন্ডিংস অফ দ্য মেটাবলিক অ্যালকালোসিস। এখন মেটাবলিক অ্যালকালোসিসের ক্ষেত্রে আমরা কি কি ল্যাবরেটরি ফাইন্ডিং পাবো? তো মেটাবলিক অ্যালকালোসিস মানে হচ্ছে কোনো কারণে বডিতে যদি আমার বাইকার্বনেটের পরিমাণ বেড়ে যায়, তাহলে এই কোন এখানে হচ্ছে কি হবে, আমার বাইকার্বনেটের পরিমাণ বেড়ে যাবে। এই কারণে হচ্ছে পিএইচ কি হবে, বাড়বে, নট লো, এটা ফলস হবে, হাই প্লাজমা বাইকার্বনেট ট্রু। তাহলে প্লাজমা বাইকার্বনেটটা হচ্ছে কি হবে, বেড়ে যাবে। লো প্লাজমা অক্সিজেন ফলস। প্লাজমা অক্সিজেনের সাথে মেটাবলিক অ্যালকালোসিস বা অ্যাসিডোসিস সরাসরি কোনো রিলেশন নাই এখানে। তারপর হচ্ছে রেজড প্লাজমা অ্যানায়ন গ্যাপ, রেজড প্লাজমা ফলস, এটা হচ্ছে অ্যানায়ন গ্যাপ হচ্ছে এখানে কমে যাবে, সরি অ্যানায়ন গ্যাপ এখানে বাড়বে, মডারেটলি বাড়বে ট্রু। এটা হচ্ছে অ্যানায়ন গ্যাপ বা বাড়বে এখানে। তারপর হচ্ছে পজিটিভ বেজ অ্যাক্সেস, পজিটিভ বেজ অ্যাক্সেস ট্রু। বেজ মানে হচ্ছে বাইকার্বনেট, এখানে বাইকার্বনেট বেড়ে যায়। তাহলে বেজ অ্যাক্সেসটা কি, মানে হচ্ছে বডিতে মেজার্ড যে বাইকার্বনেটটা আছে ওইটা থেকে যদি স্ট্যান্ডার্ড বাইকার্বনেটটাকে বাদ দিই, যেটা থেকে এটা হচ্ছে বেজ অ্যাক্সেস বলা হয়। যেহেতু আমার বাইকার্বনেট বেড়ে গেছে, এই কারণে হচ্ছে আমাদের পজিটিভ বেজ অ্যাক্সেস তৈরি হবে। ঠিক আছে, তাহলে কি কি কন্ডিশন হচ্ছে পজিটিভ বেজ অ্যাক্সেস, হাই প্লাজমা কার্বন ডাইঅক্সাইড, হাই প্লাজমা বাইকার্বনেট, হাই পিএইচ। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনগুলো একটু বুঝে বুঝে মনে রাখতে হবে এখানে। আর প্লাজমা আয়নকে প্রথম দুইটা কন্ডিশন হচ্ছে রেজড থাকে। মেটাবলিক অ্যাসিডোসিস এবং মেটাবলিক অ্যালকালোসিস এই দুইটা কন্ডিশন হচ্ছে রেজড থাকবে, এটা মনে রাখবেন। অ্যাবাউট ক্যালসিয়াম হোমিওস্টেসিস ফলোইং আর ট্রু। তো ক্যালসিয়াম হোমিওস্টেসিস আমাদের বডির জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট, এবং ক্যালসিয়াম মেটাবলিজম থেকে প্রতি বছর কয়েকটা কোশ্চেন আসে। আপনি হচ্ছে সরাসরি তো কোশ্চেন পাবেনই ক্যালসিয়াম, এছাড়া অন্যান্য কোনো টপিকস থেকে কোশ্চেন করলো ক্যালসিয়ামের একটা দুইটা স্টেম আপনি পেয়ে যাবেন। সো এটা খুবই ইম্পর্টেন্ট ক্যালসিয়াম সম্পর্কে, যেখানে যা পাবেন সবই ভালো করে পড়বেন। এখন আমরা অপশনে আসি, ল্যাবাইল ক্যালসিয়াম পুল ইজ অ্যাবাউট 99%। আমাদের যে বডির যে ক্যালসিয়াম, হাড় টিস্যুতে যে ক্যালসিয়াম আছে, ক্যালসিয়ামটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ল্যাবাইল ক্যালসিয়াম আর একটা হচ্ছে স্টেবল ক্যালসিয়াম। অর্থাৎ যে ক্যালসিয়ামটা হাড় টিস্যু থেকে এক্সচেঞ্জ হয়ে ব্লাডে আসবে, প্লাজমাতে আসবে, ওইটাকে বলা হয় আমাদের হচ্ছে ল্যাবাইল ক্যালসিয়াম, এটা হচ্ছে 1%। আর স্টেবল ক্যালসিয়াম যেটা হচ্ছে হার্ট টিস্যু অর্থাৎ বোন থেকে হচ্ছে এক্সচেঞ্জ হয়ে আমার প্লাজমাতে আসবে না, ওইটা হচ্ছে 99%। তাহলে হচ্ছে এখানে কথাটা ভুল, উল্টা আছে। তাহলে হচ্ছে কথাটা হবে কি, ল্যাবাইল ক্যালসিয়াম ফুল ইজ অ্যাবাউট 1%। তাহলে অপশন এ হচ্ছে ফলস হবে। তারপর অপশন টু, আয়োনাইজ ক্যালসিয়াম ইজ অ্যাবাউট 50% অফ দ্য টোটাল ক্যালসিয়াম ট্রু। আয়োনাইজড ক্যালসিয়ামের হচ্ছে টোটাল ক্যালসিয়ামের 50%, 50% আয়োনাইজ থাকে। আমরা যে প্লাজমা যে ক্যালসিয়াম আছে এটার 50% আয়োনাইজ থাকে, আর 50% হচ্ছে নন আয়োনাইজ থাকে, এবং এগুলো হচ্ছে প্রোটিনের সাথে বাউন্ডেড থাকে, নন আয়োনাইজড যেটা। ডিস্টাল কনভলিউটেড টিউবুল ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন ইজ ইনফ্লুয়েন্সড বাই প্যারাথাইরয়েড হরমোন টু। প্যারাথাইরয়েড হরমোনের কাজ হচ্ছে কি, সে হচ্ছে ক্যালসিয়ামকে বাড়ায় দিবে, রিঅ্যাবজর্পশনকে বাড়ায় দিবে, কোথায়, ডিস্টাল কনভলিউটেড টিউবুলে। ঠিক আছে, আর হচ্ছে এছাড়াও সে ফসফেট আয়নকে রিঅ্যাবজর্পশন কমাই দিবে, কোথায়, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে। তাহলে ডিস্টাল কনভলিউটেড টিউবুলে সে হচ্ছে আমাদের ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন বাড়াবে, এটা হচ্ছে ট্রু। ডিক্রিজ প্যারাথাইরয়েড হরমোন কজ হাইপোক্যালসিমিয়া বাট হাইপারফসফেটেশিয়ামিয়া। তো যদি কোনো কারণে হচ্ছে ট্রু হবে, যদি কোনো কারণে আমার প্যারাথাইরয়েড হরমোনের পরিমাণ কি হয়, কমে যায়, তাহলে প্যারাথাইরয়েড হরমোন কাজ হচ্ছে বডিতে ক্যালসিয়াম বাড়ানো। তাহলে হচ্ছে যেহেতু প্যারাথাইরয়েড হরমোন কমে গেছে, আমার ক্যালসিয়ামও কমে যাবে। আর আরেকটা কাজ কি বলছিলাম, সেটা হচ্ছে সে ফসফেট আয়নকে কি হবে, এক্সক্রিয়েট করে। যেহেতু প্যারাথাইরয়েড হরমোন কমে গেছে, ফলে বডিতে ফসফেট একুমুলেশন হয়ে যাবে, আবার হাইপার ফসফেটেশিমিয়া ডেভেলপ করবে। 0.1 ইউনিট চেঞ্জেস অফ পিএইচ, সিরাম আয়োনাইজড ক্যালসিয়াম কনসেন্ট্রেশন চেঞ্জেস 0.05 মিলিমোল পার লিটার ট্রু। প্রতি 0.1 ইউনিট যদি পিএইচ চেঞ্জ হয়, তাহলে ক্যালসিয়াম চেঞ্জ হবে 0.05 মিলিমোল পার লিটার। তাহলে এটা একটু মনে রাখবেন, জাস্ট এটা মনে রাখবেন, যেহেতু এটা প্রিভিয়াস ইয়ারে হচ্ছে এসেছিল। তো নেক্সটও আসতে পারে।
ঠিক আছে, ফ্রি হচ্ছে কত 50%, আর প্রোটিন বাউন্ডেড 5%, আর হচ্ছে সলিউবল ক্যালসিয়াম কমপ্লেক্স উইথ আদার্স মলিকুল যেমন সাইট্রেট ফসফেটের সাথে বাউন্ডেড হচ্ছে 5%। তার মানে বাউন্ডেড থাকতেছে আমার 50% আর ফ্রিও থাকতেছে 50%। কিডনি সিক্রেটস খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা প্রায় প্রতি বছরই আসে, প্রতি বছর বা প্রতি এক বছর পর পরই আসে, কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এবং রেনাল সিস্টেম থেকে এই কোশ্চেনটা বেশি আসে। তাহলে কি কি হরমোন বা কি কি এনজাইম কিডনি থেকে আসে? ইরেথ্রোপয়েটিন আসে, ভিটামিন ডি তে 1,5 ডিহাইড্রোক্সি ক্যালসিফেরল আসে, ট্রু। রেনিনও আসে। রেনিন কোথায় কোথায় বলছে যে এটা এন্ডোক্রাইন ফাংশনে রাখছে, কোথায় কোথায় বলছে যেটা এনজাইম, যে এনজাইম সিক্রেটেড বাই কিডনি ওখানে আছে, অথবা কোনো কোনো জায়গায় আছে হরমোন সিক্রেটেড বাই কিডনি, ওখানেও রেনিনের নাম আছে। তার মানে রেনিন কিডনি থেকে আসে। অর্থাৎ কোনো জায়গায় এটাকে হরমোন হিসেবে বলছে, কোনো কোনো জায়গায় এটাকে এনজাইম হিসেবে বলছে। আচ্ছা, ট্রু। তারপর হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিনও কিডনি থেকে আসে, ট্রু। আমরা জানি প্রোস্টাগ্ল্যান্ডিন আসে এনজিওটেনসিন, ফল ফলস। এনজিওটেনসিনোজেন আসে হচ্ছে আমাদের লিভার থেকে, এটা কিডনিতে আসে এনজিওটেনসিন ওয়ান এর কনভার্ট হয় রেনিনের ফলে। আর এনজিওটেনসিন ওয়ানটা হচ্ছে লিভারে গিয়ে, সরি লাংসে গিয়ে হচ্ছে এনজিওটেনসিন টু তে কনভার্ট হবে। ঠিক আছে, তাহলে এনজিওটেনসিনোজেন যে বা এনজিওটেনসিনের সোর্স হচ্ছে লিভার, একদম প্রাইমারি সোর্স হচ্ছে কি লিভার। লিভার তারপরে কিডনিতে আসবে, তারপর হচ্ছে লাংয়ে এসে সে কনভার্ট হবে। এই যে আমাদের কিডনি থেকে কি গ্যাস হরমোন আসে হচ্ছে আপনার প্রোস্টাগ্ল্যান্ডিন, ইরেথ্রোপয়েটিন, ভিটামিন D3, তারপর এনজাইম হাইড্রোক্সিলেজ। ঠিক আছে, তারপর এট্রিয়াল নাইট্রিউরেটিক পেপটাইড বা এএনপি কজেস। তাহলে এএনপি কি করে? এএনপি হচ্ছে কোনো কারণে যদি বডিতে যদি ব্লাড ভলিউম বেড়ে যায় বা হাইপার টেনশন ডেভেলপ করে, তখন হচ্ছে এএনবি সিক্রেশন হয়। তো এএনবির কাজ কি? সেটা হচ্ছে বডি থেকে ওয়াটার এক্সক্রিয়েশন করে ফেলা, ভ্যাসোডাইলেশন করে হচ্ছে ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করা। ঠিক আছে, এখন আমরা অপশনগুলো থেকে ইনক্রিজ জিএফআর, ট্রু। সে যেহেতু ভ্যাসোডাইলেশন করে, তার মানে হচ্ছে আমার কিডনিতে জিএফআর, রেনাল ব্লাড ফ্লো বাড়বে এবং জিএফআর ইনক্রিজড হবে। ডিক্রিজ রেনিন সিক্রেশন, ট্রু। কারণ হচ্ছে কি, আমরা জানি রেনিন কি করে, ওয়াটার হোল্ড করে রাখবে বডিতে, ওই যে অ্যালডোস্টেরন এবং এনজিওটেনসিনের মাধ্যমে। আমরা জানি রেনিন এনজিওটেনসিন যে অ্যালডোস্টেরন যে মেকানিজম আছে, ওই মেকানিজমের মাধ্যমে হচ্ছে বডিতে হচ্ছে ওয়াটার ভলিউম বাড়ায়। যেহেতু এএনপি কি করে, যখন ওয়াটার ভলিউম বেশি থাকে তখন সিক্রেট হয়, তার মানে হচ্ছে এটা কি করবে, রেনিন সিক্রেশন কমায় দিবে, যেহেতু বডির ওভারহাইড্রেশন বা হাইপারটেনশন ডেভেলপ করেছে। তারপরে এনহ্যান্স সিক্রেশন অফ দ্য অ্যালডোস্টেরন, ফলস। অ্যালডোস্টেরন সিক্রেশন কমায় দিবে। যদি এএনপি অ্যালডোস্টেরন এনহ্যান্স করতো, তার মানে হচ্ছে বডির ব্লাড ভলিউম আরো বেড়ে যেত, বেশি থাকা ছিল আবারও বেশি বেড়ে যেত, তার মানে হচ্ছে এটা কমাবে। রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন যে মেকানিজম আছে, সহজ কথা ওই মেকানিজমটাকে সে সাপ্রেস করে দিবে। তারপর হচ্ছে ইনক্রিজ এডিএস সিক্রেশন, ফলস। এডিএস সিক্রেশনও কমায় দিবে। ডিক্রিজ সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন বাই কালেক্টিং ডাইরেক্ট, ফলস। আমরা জানি সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবশন হলে, যেমন অ্যালডোস্টেরন সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশনের সাথে ওয়াটারও রিঅ্যাবজর্পশন করে। ঠিক আছে, এএনপি কি করবে, সোডিয়াম ক্লোরাইড এবং ওয়াটার দুইটাই হচ্ছে বডি থেকে বের করে দেবে, যাতে ভলিউমটা কমে আসে এবং হচ্ছে নর্মোটেনসিভ কন্ডিশন ডেভেলপ করে। ইরিথ্রোপয়েটিন সিনথেসিস ইজ রেগুলেটেড বাই, অর্থাৎ যে যে কন্ডিশনগুলো আমাদের বডিতে হাইপোক্সিয়া বা হাইপারঅক্সিয়া ডেভেলপ, যেসব কন্ডিশনে আমাদের বডিতে হাইপোক্সিয়া বা হাইপারঅক্সিয়া ডেভেলপ করে, ওইসব কন্ডিশনে হচ্ছে আমাদের ইরিথ্রোপয়েটিন সিনথেসিস হবে। তাহলে হচ্ছে অক্সিজেন টেনশন, ট্রু। যদি কোনো কারণে বডিতে অক্সিজেন মানে টিস্যুতে অক্সিজেন বেড়ে যায়, তার মানে হচ্ছে ইরিথ্রোপয়েটিন সিক্রেশন, বডি কি করবে, ইরিথ্রোপয়েটিন সিনথেসিস কমাই দিবে। কারণ হচ্ছে হিমোগ্লোবিন হচ্ছে কি করে, হিমোগ্লোবিন কি করে হচ্ছে অক্সিজেন টিস্যুতে নিয়ে যায়। এখন যখন অক্সিজেন বেশি পরিমাণ হয়ে যাবে টিস্যুতে, তখন বডি কি করবে, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম তো হিমোগ্লোবিন প্রোডাকশনে কমে দিবে। তারপর হচ্ছে এনিমিয়া, এটাও ট্রু। কারণ হচ্ছে এনিমিয়াতে হচ্ছে রেগুলেটেড হয়, কিভাবে রেগুলেটেড, যদি এনিমিয়া ডেভেলপ করে, তার মানে হচ্ছে বডি কি করবে, বেশি বেশি হিমোগ্লোবিন তৈরি করার জন্য বেশি বেশি ইরিথ্রোপয়েটিন সিক্রেশন করবে। তারপর হচ্ছে হাইপোক্সিয়া। তাহলে হাইপোক্সিয়া তো সেম, হাইপোক্সিয়া যখন ডেভেলপ করে বডি, তখন মনে করবে যে তার হিমোগ্লোবিন কম, তখন বডি হিমোগ্লোবিন পরিমাণ বাড়ানোর জন্য, বেশি বেশি টিস্যুতে অক্সিজেন পরিমাণ বাড়ানোর জন্য হচ্ছে সে কি করবে, ইরিথ্রোপয়েটিন সিনথেসিস করবে। পলিসাইথেমিয়া,
তো পলিসাইথেমিয়া হচ্ছে আরবিসি বেড়ে যায়। এই কারণে আরবিসির পরিমাণ কমানোর জন্য হচ্ছে ইরিথ্রোপয়েটিন সিক্রেশন কমাই দিবে, সিনথেসিস কমাই দিবে। তারপর হচ্ছে হাইপারক্সিয়া, হাইপারক্সিয়া ট্রু, যদি কোনো কারণে টিস্যুতে অক্সিজেন বেড়ে গেছে তখন বডি কি করবে, অক্সিজেন ট্রান্সপোর্ট কমানোর জন্য হিমোগ্লোবিনের পরিমাণ কমানো ট্রাই করবে, তখন হচ্ছে ইরিথ্রোপয়েটিন সিনথেসিস কমে যাবে। তার মানে হচ্ছে সবগুলো কন্ডিশন ইরিথ্রোপয়েটিন হয় বাড়বে নাইলে কমবে। তার মানে হচ্ছে এটা কন্ডিশনগুলো দ্বারা ইরিথ্রোপয়েটিন সিনথেসিস রেগুলেটেড হয়। রেগুলেটেড মানে হচ্ছে বাড়বে বা কমবে দুইটাই। রেনাল ভ্যাসোডাইলেশন ইজ কজড বাই, তাহলে কোন কোন কন্ডিশন হচ্ছে রেনাল ভ্যাসোডাইলেশন? ডোপামিন রেনাল ভ্যাসোডাইলেশন করে, ট্রু। এএনপি নাইট্রিক পেপটাইড রেনাল ভ্যাসোডাইলেশন করে, ট্রু। তারপর হচ্ছে কোর্টিসল, ফলস। কোর্টিসলের সাথে রেনাল ভ্যাসোডাইলেশন বা ভ্যাসোকনস্ট্রিকশন বা যে কোনো ভ্যাসেল কনস্ট্রিকশন বা ডাইলেশনের সাথে কোনো সম্পর্ক নাই, ফলস হবে। এন্ডোথেলিন ট্রু হবে, এন্ডোথেলিন হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন করে, ফলস হবে। এনথ্যালিন ফলস হবে। এনথ্যালিন হচ্ছে রেনাল ভ্যাসোকনস্ট্রিকশন করে, এনজিওটেনসিন হচ্ছে রেনাল ভ্যাসোকনস্ট্রিকশন বা যে কোনো ধরনের ভ্যাসেল হচ্ছে কনস্ট্রিকশন করে। তাহলে এন্ডোথেলিন এনজিওটেনসিন দুইটা হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন করবে। এই যে এপিনেফ্রিন নরএপিনেফ্রিন এন্ডোথেলিন এনজিওটেনসিন এগুলো হচ্ছে কি করে, ভ্যাসোকনস্ট্রিকশন করে এবং হচ্ছে রেনাল ফ্লো হচ্ছে কি করবে, কমাই যাবে যেহেতু ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে। তারপর হচ্ছে এন্ডোথেলিয়াল ডিরাইভ নাইট্রাস অক্সাইড প্রোস্টাগ্ল্যান্ড ব্র্যাডিকন, এই কন্ডিশনগুলোতে হচ্ছে ভ্যাসোডাইলেশন হবে। রেনিন সিক্রেশন ইজ স্টিমুলেটেড বাই, তাহলে কোন কোন কন্ডিশনে রেনিন সিক্রেশন হচ্ছে স্টিমুলেটেড হবে? একিউট লস, একিউট ব্লাড ব্লাড লস। আমরা জানি রেনিন কখন সিক্রেশন যে হবে, যদি কোনো কারণে আমাদের বডিতে ব্লাড ভলিউম বা হচ্ছে ওয়াটার ভলিউম বা হাইপোটেনশন ডেভেলপ করবে, তখনই হচ্ছে আমাদের রেনিন সিক্রেশন হবে। রেনিন কি করে, রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমটাকে অ্যাক্টিভেট করবে এবং বডির ওয়াটার ভলিউম বাড়ানোর ট্রাই করবে এবং হচ্ছে আমাদের ব্লাড প্রেশার নর্মাল মেনটেন করবে। তাহলে একিউট ব্লাড লস তার মানে হচ্ছে বডির ওয়াটার ভলিউম কমে গেছে এবং হাইপারটেনশন নেওয়া গেছে, তার মানে হচ্ছে রেনিন সিক্রেশন স্টিমুলেটেড হবে, ট্রু। কার্ডিয়াক ফেইলিউর, ফলস হবে। কার্ডিয়াক ফেইলিউরে হচ্ছে বডিতে আর হচ্ছে কি ওয়াটার একুমুলেশন হবে, ফলে হচ্ছে কি হবে, রেনিন সিক্রেশন কমে যাবে। না সরি, কার্ডিয়াক ফেইলিউরে হচ্ছে রেনিন সিক্রেশন বাড়বে, স্টিমুলেটেড হবে। কেন হবে? কার্ডিয়াক ফেইলিউর হচ্ছে বডিতে ইডিমা ডেভেলপ করবে। কেন ইডিমা ডেভেলপ করবে? বডির যে আমাদের যে ব্লাড ভাস্কুলার যে ওয়াটার গুলো আছে, অর্থাৎ ব্লাড ভেসেলের যে ওয়াটার আছে বা হচ্ছে ব্লাডের যে প্লাজমা আছে ওইটা হচ্ছে বডি স্পেসে চলে যাবে, হচ্ছে ব্লাডের ওয়াটারটা বডি স্পেসে চলে যাবে, ফলে হচ্ছে ব্লাড ভলিউম কমবে, ব্লাড হচ্ছে টিস্যু ক্যাভিটিতে ফ্লুইড বাড়বে। তাহলে ব্লাড ভলিউম কমবে, টিস্যু ক্যাভিটিতে ফ্লুইড বাড়বে, এই কারণে হচ্ছে তখন যেহেতু ব্লাড ভলিউম কমবে তখন হচ্ছে কি হবে, রেনিন সিক্রেশন হবে, স্টিমুলেটেড হবে। তারপর হচ্ছে ইনক্রিজ ক্লোরিন। আর এছাড়া কার্ডিয়াক ফেলিউরে হচ্ছে কি হাইপোটেনশন ডেভেলপ করে, কার্ডিয়াক ফেলিউর হচ্ছে হাইপোটেনশন ডেভেলপ করে, হাইপোটেনশন ডেভেলপ করার কারণে হচ্ছে রেনিন সিক্রেশন বাড়বে। ইনক্রিজ ক্লোরিন ইন ডিসিটি ফলস, যদি ক্লোরিন এবং সোডিয়াম এবং ক্লোরাইড আমরা জানি হচ্ছে ওয়াটার হোল্ড করে রাখে, হাইপারভোলমিয়া ডেভেলপ করে এগুলাতে, তাহলে হচ্ছে ইনক্রিজ, যদি ক্লোরিন ইন ডিসিটিতে হয় তার মানে হচ্ছে এখানে স্টিমুলেটেড হবে না, ফলস। ডিক্রিজ সোডিয়াম ইন পিসিটি, ট্রু হবে। যদি কারণের কারণে হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশন কমে যায়, অর্থাৎ সোডিয়াম যদি বডি থেকে বের হয়ে যায় তার মানে হচ্ছে এখানে হাইপোটেনশন ডেভেলপ করবে, কারণ সোডিয়াম হচ্ছে কি সাথে ওয়াটারও নিয়ে যাবে। বডিতে সোডিয়াম যদি কমে যায় তাহলে হচ্ছে ওয়াটার ভলিউম কমে যাবে, কারণ হচ্ছে সে ওয়াটারকে হোল্ড করে রাখতে সাহায্য করে। সো ডিক্রিজড হচ্ছে ট্রু হবে, ডিক্রিজ হলে রেনিন সিক্রেশন স্টিমুলেটেড হবে বা বাড়বে। সিম্পেথেটিক অ্যাক্টিভিটি, ট্রু। সিম্পেথেটিক অ্যাক্টিভিটিতে কখন হয়, যদি কোনো কারণে বডিতে ইমার্জেন্সি কোনো ক্রাইসিস হয়, ধরেন কোনো একটা এক্সটার্নাল ব্লাড লস হলো, বডিতে ইমার্জেন্সি এক মানে একটা প্রসেস তৈরি হইলে তখন হচ্ছে কি করবে, বডি সিম্পেথেটিক অ্যাক্টিভিটিকে বাড়ায় দিবে। সিম্পেথেটিক অ্যাক্টিভিটি কি করবে, রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমকে স্টিমুলেট করবে এবং ব্লাড ভলিউম বাড়াবে এবং প্রেশার নর্মাল করবে। এই যে কি কি কন্ডিশন হচ্ছে রেনিন সিক্রেশন হয়, খুবই ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে মুখস্থ করতে হবে।
দেন 17 নম্বর কোয়েশ্চেন, সেল অফ ডিজিটাল কনভলিউটেড টিউবুলস কন্টেন মেইন টার্গেট সেল অফ দ্য এডিএস টু। ডিজিটাল কনভলিউটেড টিউবুল হচ্ছে নর্মালি হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় না এখানে, কিন্তু এডিএইচ এর উপস্থিতিতে হবে, ঠিক আছে। এই কারণে ডিজিটাল কনভলিউটেড টিউবুল হচ্ছে মেইন টার্গেট সেল অফ দ্য এডিএইচ। রিঅ্যাবজর্পশন অফ দ্য পটাশিয়াম ইন এক্সচেঞ্জ অফ এইচ প্লাস আয়ন, ফলস। পটাশিয়াম রিঅ্যাবজর্পশন হবে হচ্ছে সোডিয়ামের এক্সচেঞ্জের ফলে, অর্থাৎ সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে পটাশিয়াম এক্সক্রিয়েট হবে, অথবা পটাশিয়াম রিঅ্যাবজর্পশন হবে সোডিয়াম এক্সক্রিয়েট হবে, তাহলে অপশন বি হচ্ছে ফলস। আর সোডিয়ামের সাথে এক্সচেঞ্জ হবে, হয় পটাশিয়াম হবে নাহলে এইচ প্লাস হবে, যে কোনো দুইটার যে কোনো একটা হয়। রিঅ্যাবজর্পশন অফ দ্য সোডিয়াম ইন এক্সচেঞ্জ অফ দ্য এইচ প্লাস আয়ন, ট্রু। সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে আর হচ্ছে এইচ প্লাস অথবা পটাশিয়াম যে কোনো একটা এক্সক্রিয়েট হবে। হেয়ার মাইক্রোভিলা আর প্রেজেন্ট উইথিন দ্য ডিস্টাল ব্রাশ বর্ডার, ফলস। ব্রাশ বর্ডার থাকে হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে, অর্থাৎ মাইক্রোভিলা, ব্রাশ বর্ডার হচ্ছে মাইক্রোভিলার যে স্ট্রাকচার ওটাকে ব্রাশ বর্ডার বলে। ব্রাশ বর্ডার বা মাইক্রোভিলায় থাকে হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে। মেনটেন ফাইনাল কম্পোজিশন অফ দ্য ইউরিন, ফলস। ফাইনাল কম্পোজিশন অফ দ্য ইউরিন তৈরি করে হচ্ছে কালেক্টিং ডাক্ট। কালেক্টিং ডাক্ট হচ্ছে আমাদের ফাইনাল কম্পোজিশন অফ দ্য ইউরিন তৈরি করে। তারপর হচ্ছে ডিক্রিজড সিরাম ক্রিয়েটিনিন ইজ ফাউন্ড, তাহলে কোন কোন কন্ডিশন হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন কমে যাবে? আর্লি পারসন, ফলস। আমরা সিরাম ক্রিয়েটিনিন হচ্ছে একটা হচ্ছে নাইট্রোজেনাস সাবস্টেন্স, এটা তৈরি হয় হচ্ছে মাসেল মাস থেকে। মাসেল হচ্ছে কি নাইট্রোজেনাস প্রোটিন, প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিন ব্রেকডাউনের ফলে হচ্ছে এই ক্রিয়েটিনিনটা তৈরি হয়। তাহলে ইল্ডারলি পার্সনের ক্ষেত্রে হচ্ছে মাসেল মাস কমে যাবে, মাসেল মাস কমে গেলে তার হচ্ছে ক্রিয়েটিনিনও কমবে। তারপর হচ্ছে স্মল স্ট্যাচার, যেহেতু স্মল স্ট্যাচার তার মানে হচ্ছে তার বডিতে মাসেল মাসও কম থাকবে, তার মানে তার সিরাম ক্রিয়েটিনিনও কম থাকবে। ডিক্রিজ মাসেল মাস, ট্রু। মাসেল মাস কমলে সিরাম ক্রিয়েটিনিন কমবে। কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, ফলস। শক, ফলস। এর সাথে ক্রিয়েটিনিনের কোনো পার্থক্য নাই, সম্পর্ক নাই। রেনাল টিউবুলার ফাংশন টেস্টার, রেনাল টিউবুলার ফাংশন টেস্ট কি কি আছে? এই যে 5টা ফাংশন একদম টিটিএম, এটা এই কোশ্চেনটা খুব বেশি আসে, অনেকবার আসে, রিপিটেডলি আসে কোশ্চেনটা। রেনাল টিউবুলার ফাংশন টেস্ট, আবার হচ্ছে গ্লোমেরুলার ফাংশন টেস্ট, যে কোনো একটা মুখস্থ করবেন আপনি। রেনাল টিউবুলারের ফাংশন 5টা মুখস্থ করলে হবে, বাকি হচ্ছে গ্লোমেরুলার ফাংশন টেস্ট। তাহলে কি কি আছে? ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট, অ্যাসিড লোড টেস্ট, তারপর হচ্ছে অসমোলারিটি মেজারমেন্ট ইন প্লাজমা এন্ড ইউরিন, টেস্ট ফর আলফা টু বিটা টু মাইক্রোগ্লোবুলিন ইন দ্য ইউরিন, তারপর হচ্ছে ডিটেকশন অফ দ্য গ্লুকোজ ইন ইউরিন। তাহলে প্রোটিন আর হচ্ছে গ্লুকোজ, আলফা মাইক্রোগ্লোবিন মানে প্রোটিন, এবং গ্লুকোজ ডিটেকশন, আর হচ্ছে অ্যাসিড লোড টেস্ট, অসমোলারিটি মেজারমেন্ট প্লাজমা ইউরিন, আর হচ্ছে ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট। তাহলে এই টেস্টগুলো হচ্ছে টিউবুলার ফাংশন দেখার জন্য করা হয়। তাহলে আমরা অপশনগুলো দেখি। অ্যালবুমিনিউরিয়া ফলস হবে, ওয়াটার ডিপ্রাইভেশন ট্রু ট্রু হবে, ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স ফলস হবে, অ্যাসিড লোড টেস্ট ট্রু হবে, অসমোলারি অসমোলালিটি মেজারমেন্ট ইন প্লাজমা এন্ড ইউরিন এটা হচ্ছে ট্রু হবে। তাহলে এগুলো একটু বইতে, এটা বইতে একটু নোট করে রাখবেন, হচ্ছে গ্লোমেরুলার ফাংশন টেস্টের সাথে একটু লিখে রাখবেন আর এটা মুখস্থ করে ফেলবেন, খুব ইম্পর্টেন্ট। হেমোডাইনামিক ইফেক্ট অফ দ্য ইন্সপাইরেশন, তো ইন্সপাইরেশনের সময় একটা কথা মনে রাখবেন, হচ্ছে এখানে হচ্ছে আমাদের রাইট হার্টের অ্যাক্টিভিটি বেড়ে যাবে, রাইটের হার্টের অ্যাক্টিভিটি বেড়ে যাবে। ইন্সপাইরেশন হচ্ছে আমাদের ডায়াফ্রাম কন্ট্রাকশন হবে, ইন্টারঅ্যাবডোমিনাল প্রেশার বাড়বে, যেহেতু ডায়াফ্রাম নিচের দিকে নেমে আসবে, ইন্টারঅ্যাবডোমিনাল প্রেশার বাড়বে, ফলে হচ্ছে ভ্যানাস রিটার্ন বাড়বে, অর্থাৎ অ্যাবডোমিনাল অর্থাৎ লোয়ার পার্ট থেকে, বডির লোয়ার পার্ট থেকে বা অ্যাবডোমেন থেকে হচ্ছে ব্লাডগুলো হার্টে ফেরত আসবে, অর্থাৎ ভ্যানাস রিটার্ন বেড়ে যাবে। তাহলে আমরা অপশনগুলো দেখি। ব্লাড ইন্সপাইরেশন, ব্লাড প্রেশার, ফলস, ট্রু। আমরা যা বলছি যে রাইট হার্টে ইন্সপাইরেশন, রাইট হার্টের অ্যাক্টিভিটি বাড়ে, তো হচ্ছে এখানে লেফট হার্টের অ্যাক্টিভিটি কিছুটা কম থাকবে। আমরা জানি ব্লাড প্রেশার মেনটেন হয় লেফট ভেন্ট্রিকুলার মাধ্যমে, লেফট ভেন্ট্রিকুলার যে ব্লাডটা ইজেক্ট করে ওইটার মাধ্যমে হচ্ছে আমাদের প্রেশার তৈরি হয়, তাহলে হচ্ছে ইন্সপাইরেশনে প্রেশার ফল করবে। তারপর হচ্ছে জেবিপি ফলস, ফলস, ট্রু। জেবিপি ভ্যানাস রিটার্ন বাড়ে, জুগুলার ভ্যানাস প্রেশার যেহেতু আপার পার্ট থেকে ভ্যানাস রিটার্ন বাড়বে, ফলে হচ্ছে জুগুলার ভ্যানাস প্রেশারও কমে যাবে। তারপর হচ্ছে হার্ট রেট স্লো, ফলস। হার্ট রেট হচ্ছে বেড়ে যাবে, যেহেতু প্রেশার কমে, প্রেশার কমলে আমরা জানি টেকিকার্ডিয়া হয়। তারপর হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড ফিউসেস,
ফলস। সেকেন্ড হার্ট হচ্ছে স্প্লিটস হবে এখানে। প্রলং রাইট ভেন্ট্রিকুলার ইজেকশন, ট্রু। একটু আগে বলছি যে রাইট হার্টের অ্যাক্টিভিটি বেড়ে যাবে, এই কারণে রাইট ভেন্ট্রিকুলার ইজেকশনও বেড়ে যাবে। এই যে কি কি বাড়ে এখানে, যেখানে সহজ কথা, এখানে রাইট হার্টের অ্যাক্টিভিটি বাড়বে, রাইট হার্ট অ্যাক্টিভিটি বাড়লে হচ্ছে ভেনাস রিটার্নও বাড়বে। ঠিক আছে, এই কারণে জিওগুলার ভেনাস প্রেশার কমে যাবে। এছাড়া কার্ডিয়াক আউটপুট কমে যাবে, যেহেতু রাইট হার্টের অ্যাক্টিভিটি বাড়ে, লেফট হার্টের অ্যাক্টিভিটি কমে। তাহলে লেফট হার্টের অ্যাক্টিভিটি কমলে হচ্ছে কার্ডিয়াক আউটপুট কমবে, প্রেশার কমবে, আর হচ্ছে প্রেশার কমলে আমরা জানি হার্ট রেট বাড়বে। ঠিক আছে, তাহলে এগুলো একটু বুঝে মনে রাখবেন, খুবই ইজি। এনজিওটেনসিন টু, এনজিওটেনসিন টু হচ্ছে কি স্টিমুলেট থ্রাস্ট সেন্টার টু। এনজিওটেনসিন টু সরাসরি থ্রাস্ট সেন্টারকে স্টিমুলেট করে। তো এনজিওটেনসিনের 6টা কাজ একটু গুনে গুনে মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট, একদম ভালো করে দাগায় রাখবেন। 6টা কাজ। একটা হচ্ছে এনজিওটেনসিন কি করে, সিম্পেথেটিক অ্যাক্টিভিটিকে বাড়ায় দিবে, সিম্পেথেটিক অ্যাক্টিভিটিকে বাড়াবে। তারপর হচ্ছে সে ভ্যাসোকনস্ট্রিকশন করবে, ভ্যাসোকনস্ট্রিকশন করবে। তাহলে 2টা কাজ গেল। 3 নম্বর কাজ হচ্ছে সে অ্যাড্রেনাল কর্টেক্সকে স্টিমুলেট করবে এবং অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়াবে। যে এনজিওটেনসিন হচ্ছে অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়াবে। অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিক্রেশন যদি বাড়ায়, তাহলে অ্যালডোস্টেরন কি করবে, সোডিয়াম এবং ক্লোরিন, সোডিয়াম ক্লোরিন এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়াই দিবে। ঠিক আছে, তাহলে সিম্পেথেটিক অ্যাক্টিভিটিকে বাড়াবে, সিম্পেথেটিক অ্যাক্টিভিটিকে বাড়ালে ভ্যাসোকনস্ট্রিকশন হবে। এছাড়া সে অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়াবে, অ্যালডোস্টেরন কি করবে, সোডিয়াম এবং ক্লোরাইড এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়াই দিবে। ফলে হচ্ছে আমার বডিতে ওয়াটার রিটেনশন হবে। তাহলে 4টা কাজ। 5 নাম্বার কাজ হচ্ছে সে এডিও সিক্রেশন করবে। 6 নাম্বার কাজ হচ্ছে সে হার্ট সেন্টারকে স্টিমুলেট করবে। তাহলে এই 6টা কাজ একটু ভালোভাবে মনে রাখবেন, সেটা একটু নোট করে রাখবেন। তাহলে স্টিমুলেট হার্ট সেন্টার ট্রু হবে, কজিং জেনারেলাইজড ভ্যাসোডাইলেশন ফলস, এটা ভ্যাসোকনস্ট্রিকশন করে। এনহ্যান্স এডিএস সিক্রেশন থাস কজিং ইনক্রিজ ইউরিনারি ভলিউম ফলস। যদি এডিএস সিক্রেশন হয়, এডিএস এর কাজ হচ্ছে কিডনিতে ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়ায় দেওয়া এবং বডিতে ওয়াটার হোল্ড করে রাখা বা ওয়াটার পরিমাণ বাড়ানো, ব্লাড ভলিউম বা ওয়াটার ভলিউম বাড়ানো, এবং হচ্ছে ইউরিনের মাধ্যমে ওয়াটার এক্সক্রিশন সে কমায় দিবে। ফলে কনসেন্ট্রেটেড এবং লেস অ্যামাউন্ট ইউরিন তৈরি হবে। তাহলে এটা ফলস হবে। অপশন ডি হচ্ছে ইনক্রিজ ইটস লেভেল হোয়েন ব্লাড ভলিউম ডিক্রিজ, ফলস। বা ট্রু, ব্লাড ভলিউম যদি কমে যায় বা হাইপোটেনশন ডেভেলপ হবে, তখন রেনিন আসবে, রেনিন এনজিওটেনসিন টুকে অ্যাক্টিভেট করবে। অ্যাক্টস অন পিসিটি অ্যান্ড ডিসিটি, ট্রু। এটা কিডনির সব সেগমেন্টে হচ্ছে কাজ করে। পিসিটি হচ্ছে ছক আছে বডি, দেখেন কোন কোন মিডিয়েটরস কোথায় কাজ করে, এটা পিসিটি, ডিসিটি, তারপর হচ্ছে লুপ সব জায়গায় কাজ করে, কালকিন ডাক সব জায়গায় কাজ করে এনজিওটেনসিন। রেসপিরেটরি ফাংশন ইন ওল্ড এজ, ডিক্রিজ ক্লোজিং ভলিউম। ক্লোজিং ভলিউম মানে হচ্ছে আপনার যে এয়ারটা হচ্ছে লাংসে আটকা পড়ে যায়, ওইটাই হচ্ছে ক্লোজিং ভলিউম, বা এটার আরেকটা রিসিডুয়াল ভলিউম, ক্লোজিং ভলিউম একই, একই কথা। তাইলে হচ্ছে ক্লোজিং ভলিউম ডিক্রিজ হয়, এটা ফলস। মানে হচ্ছে আপনার তো নর্মাল একটা রেসিডুয়াল ভলিউম থাকবে, এছাড়া আরো বেশি রেসিডুয়াল ভলিউম পরিমাণ যখন বেড়ে যাবে, তখন এটাকে বলা হয় ক্লোজিং ভলিউম, ওই ইয়ারটা এখানে আটকে যাবে। তাহলে ক্লোজিং ভলিউম হচ্ছে বেড়ে যাবে, ফলস হবে। তারপরে ইনক্রিজ রিসিডুয়াল ভলিউম, ট্রু। ইনক্রিজ লাং কমপ্লায়েন্স, ট্রু। ফলস, লাং কমপ্লায়েন্স হচ্ছে ওল্ড এজে কমে যাবে, অর্থাৎ লাংয়ের যে এক্সপান্ডেবিলিটি বা লাংয়ের যে ইলাস্টিসিটির যে ক্ষমতা আছে, ইলাস্টিক ক্ষমতাটা কমে যাবে, অর্থাৎ লাং এক্সপান্ড কম হবে। ডিক্রিজ ভাইটাল ক্যাপাসিটি, ইনক্রিজ ভাইটাল ক্যাপাসিটি, ফলস। এটা হচ্ছে ডিক্রিজ হবে। ইনক্রিজ অক্সিজেন আপটেক, ফলস। যেহেতু তার রেসপিরেটরি ফাংশনটা কমে যায়, অ্যালভিলার যে ফাংশনটা কমে যায়, অ্যালভিলাসের ইফিসিয়েন্সি কমে যায়, ফলে হচ্ছে অক্সিজেন আপটেক কমে যাবে। তাহলে এখানে 3টা জিনিস বাড়ে, একটা হচ্ছে রিসিডুয়াল ভলিউম বা ক্লোজিং ভলিউম, দুইটা একই জিনিসই বাড়বে। আর একটা হচ্ছে ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ হবে, মিসম্যাচটা বাড়বে। অর্থাৎ লাংসে এয়ার গেল, এয়ার হচ্ছে আবার ব্লাডের মাধ্যমে টিস্যুতে চলে আসবে। তাহলে ইনক্রিজ এই যে ভেন্টিলেশন অ্যান্ড পারফিউশন মিসম্যাচটা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে 3টা খারাপ জিনিস বাড়ে। At high altitude there is an increased in, অর্থাৎ কেউ যদি উপরের দিকে যায়, তাহলে উপরের দিকে আমরা জানি অক্সিজেন লেভেলটা কম, যত উপরের দিকে উঠতে থাকবেন আপনার অক্সিজেন লেভেল কমে যাবে। তাহলে কি হবে এখানে, পালমোনারি ভেন্টিলেশন,
এখানে হচ্ছে ইনক্রিজ পালমোনারি ভেন্টিলেশন, ট্রু, যেহেতু উপরের দিকে অক্সিজেনের পরিমাণ কমে, সেহেতু হচ্ছে ভেন্টিলেশন বেড়ে যাবে। বডিতে অক্সিজেন যোগান দেওয়ার জন্য ভেন্টিলেশন পরিমাণ বেড়ে যাবে, রেসপিরেশনের পরিমাণ বেড়ে যাবে, বেশি বেশি রেসপিরেশন নিবে। কেন? অক্সিজেনের অভাব পূরণ করার জন্য। তারপর হচ্ছে আর্টারিয়াল প্লাজমা অক্সিজেন, ফলস আর্টারিয়াল প্লাজমা অক্সিজেন কমে যাবে। ইনিশিয়ালি আর্টারিয়াল প্লাজমা অক্সিজেন কমে যাবে, কারণ হচ্ছে যত উপরে উঠবেন তত হচ্ছে এনভায়রনমেন্টে বা এয়ারে হচ্ছে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। তারপর হচ্ছে আর্টারিয়াল পিএইচ, ইনক্রিজ আর্টারিয়াল পিএইচ, ফলস, যেহেতু বডিতে অক্সিজেন কমে যাবে তার মানে হচ্ছে এখানে আমার হাইপোক্সিয়া ডেভেলপ করবে। হাইপোক্সিয়া ডেভেলপ করলে অ্যারোবিক গ্লাইকোলাইসিস হবে না, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস যদি হয় তাহলে কি হবে, এখানে আমাদের অ্যাসিড প্রোডাকশন হবে। অ্যাসিড প্রোডাকশন হলে কি হবে, পিএইচ কমে যাবে, তাহলে অপশনটা ফলস হবে। না সরি, যেহেতু হাই অ্যালটিটিউডে বেশি বেশি পরিমাণ রেসপিরেশন হয়, বেশি বেশি পরিমাণ রেসপিরেশন হলে কি হবে, কার্বন ডাইঅক্সাইড, নেট কার্বন ডাইঅক্সাইড কমে যাবে। বেশি বেশি রেসপিরেশন হবে, বেশি বেশি এক্সপাইরেশন হবে, তার মানে হচ্ছে বডি থেকে কার্বন ডাইঅক্সাইড বেশি বেশি পরিমাণে বের হয়ে যাবে। বের হয়ে গেলে কার্বন ডাইঅক্সাইড কমে যাবে, কার্বন ডাইঅক্সাইড কমে গেলে রেসপিরেটরি অ্যালকালোসিস ডেভেলপ করবে। রেসপিরেটরি অ্যালকালোসিস ডেভেলপ করলে হচ্ছে পিএইচ হচ্ছে ইনক্রিজড হবে, পিএইচ ইনক্রিজড হবে। তারপর হচ্ছে সেরেব্রাল ব্লাড ফ্লো, at high voltage there is an increase in cerebral blood flow, ট্রু। আমরা জানি হচ্ছে হাইপোক্সিয়া যদি ডেভেলপ করে, হাইপোক্সিয়া হচ্ছে ভ্যাসোডাইলেশন করে, যাতে হচ্ছে কোনো টিস্যুতে কি করে, ব্লাড ফ্লো বাড়ে, বাড়ে। বাড়ানোর জন্য হচ্ছে যেমন হচ্ছে যদি কোনো কারণে হাইপোক্সিয়া ডেভেলপ করে, তখন হচ্ছে ব্রেন কি করবে, ব্রেন মনে করবে হচ্ছে তার কাছে অক্সিজেন কম আসতেছে, তখন সে অক্সিজেন বেশি আনার জন্য হচ্ছে ভ্যাসোডাইলেশন করবে। ভ্যাসোডাইলেশন মানে হচ্ছে ব্লাড ফ্লোটা বাড়ায় দিবে। ঠিক আছে? তাহলে হচ্ছে হাইপোক্সিয়াতে হচ্ছে সেরেব্রাল ব্লাড ফ্লো বেড়ে যায় বা টিস্যুতে ব্লাড ফ্লো বাড়ে, সহজ কথা মনে রাখবেন। আর্টারিয়াল কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজ ইন আর্টার ফলস, কার্বন ডাইঅক্সাইড কমে যাবে, বেশি বেশি রেসপিরেশনের ফলে কার্বন ডাইঅক্সাইডটা কমে যাবে। এই যে একিউট হাই অ্যালটিটিউডে কি কি চেঞ্জ হয়, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড দুইটাই কমবে। তারপর হচ্ছে পিএইচ হচ্ছে ইনক্রিজ হবে, যেহেতু কার্বন ডাইঅক্সাইড কমে অ্যালকালোসিস ডেভেলপ করে। হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন সেমই থাকবে, স্যাচুরেশন কমে যাবে, অক্সিজেন দ্বারা যেহেতু অক্সিজেন কম, সো স্যাচুরেশন কমে যাবে। এছাড়া ল্যাবতে শিফট করবে এটা। তারপর হচ্ছে সারফ্যাক্টেন্ট প্রডিউস বাই টাইপ টু নিউমোসাইট, সারফ্যাক্টেন্ট ইজ প্রডিউসড বাই টাইপ টু নিউমোসাইট, ট্রু। ইনক্রিজ কমপ্লায়েন্স অফ দ্য লাং, ট্রু। সারফ্যাক্টেন্ট হচ্ছে কি করে, সারফেস টেনশন কমাই দিবে এবং হচ্ছে এটা লাংসের কমপ্লায়েন্স বা হচ্ছে এক্সপ্যান্ডাবিলিটি বাড়াই দিবে, যাতে হচ্ছে রেসপিরেশনে কষ্ট কম হয়। ইনক্রিজ ওয়ার্ক অফ দ্য ব্রিথিং, ফলস, ওয়ার্ক অফ দ্য ব্রিথিং কে কমাই দিবে সে, মানে ইফোর্ট যাতে কম ইফোর্টে যাতে আমরা রেসপিরেশন নিতে পারি সেও কাজটা করবে, তার মানে ইফোর্টটা কমাই দিবে। তাহলে ডিক্রিজ ওয়ার্ক অফ ব্রিথিং, অপশন সি ফলস হবে। কন্টেন্ট ফসফোলিপিড, ট্রু, এটার মেইন কম্পোনেন্ট হচ্ছে ফসফোলিপিড। হ্যাজ স্লো টার্ন ওভার, ফলস, এটা হচ্ছে হাই টার্ন ওভার, হ্যাজ হাই টার্ন ওভার। এই যে সারফেক্টেন্ট 18 উইক অফ ইটারান লাইফে হচ্ছে সিক্রেশন শুরু হবে, টাইপ টু অ্যালভিউলাস থেকে আসবে, লাং কমপ্লায়েন্সের এবং লাংসের স্টেবিলিটি বাড়াই দিবে। এটা হচ্ছে কি করবে, সারফেস টেনশন কমাই দিবে। আর এটার মেইন কম্পোনেন্ট হচ্ছে যে ফসফোলিপিড, এটা একটা হচ্ছে ফসফোলিপিড, 62% থাকে। ইন এ পার্সন ডিপ্রাইভড অফ ওয়াটার ফর 25 আওয়ার্স, যদি কোনো ব্যক্তি 24 ঘন্টার জন্য ওয়াটার ডিপ্রাইভেশনে থাকে, তাহলে কি কি হবে, তার হচ্ছে প্রথম কথা হচ্ছে তার ব্লাড ভলিউম কমে যাবে। যেহেতু সে ওয়াটার ইনটেক করতেছে না, তার মানে হচ্ছে তার প্লাজমা ভলিউমটা কমে যাবে। তাহলে কি কি হবে, দেয়ার ইজ অ্যান ইনক্রিজ প্লাজমা রেনিন অ্যাক্টিভিটি, ট্রু, যেহেতু আমার প্লাজমা ভলিউম কমে গেছে, প্রেশার কমে গেছে, রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন মেকানিজমটা শুরু হয়ে যাবে, এই কারণে রেনিনের অ্যাক্টিভিটি বেড়ে যাবে। টু ইনক্রিজ এডিএস সিক্রেশন, ট্রু, ব্লাড ভলিউম বাড়ানোর জন্য হচ্ছে প্লাজমা ভলিউম বাড়ানোর জন্য এডিএস সিক্রেশন হবে। প্লাজমা অ্যাট্রিয়াল নাইট্রিক পেপটাইড ফলস, এটা হচ্ছে কি করে, প্লাজমা ভলিউম কমায়, এমনি কম, ডিহাইড্রেশন বা হাইপোভলিমিয়া ডেভেলপ করেছে, সো এএনপি হচ্ছে আরো কমে যাবে, বাড়বে না, ইনক্রিজ হবে না, ফলস। ভ্যাগালটোন
ফলস। ভ্যাগালটোন যেহেতু ডিহাইড্রেশন বা হাইপোভোলমিয়া ডেভেলপ করেছে, সে কারণে হচ্ছে কি হবে এখানে, প্রেসার কমে গেছে। তো প্রেসার কম অবস্থায় যদি ভ্যাগালটন বা প্যারাসিম্পথেটিক অ্যাক্টিভিটি বাড়ে, তার মানে হচ্ছে আরো বেশি ভ্যাসোডাইলেশন হবে, তার মানে হাইপোটেনশন কন্ডিশনটা আরো বেশি ওর্স হবে। তার মানে হচ্ছে এখানে প্যারাসিম্পথেটিক অ্যাক্টিভিটি বাড়বে না, এখানে সিম্পথেটিক অ্যাক্টিভিটি বাড়বে। আর এটা হচ্ছে বডির একটা ইমার্জেন্সি কন্ডিশন, তখন হচ্ছে সিম্পথেটিক অ্যাক্টিভিটি বাড়বে, তখন হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন হবে। তারপর হচ্ছে প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন ইনক্রিজ, ট্রু। ইনক্রিজ ইন, যেহেতু সে ওয়াটার কম খাচ্ছে, তার মানে বডিতে ওয়াটার কম, কিন্তু ইলেকট্রোলাইট তো প্রায় আগের মতো রয়ে গেছে। তার মানে হচ্ছে এখানে ডাইলিউশনাল হাইপারনেট্রিমিয়া ডেভেলপ করবে, যেহেতু ওয়াটার কমে গেছে, তার মানে হাইপারনেট্রিমিয়া ডেভেলপ করবে। দেন আমরা হচ্ছে এখন আসি হচ্ছে এস বি তে। 26 নাম্বার, এ বয় উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস inspiratory stridor for 3 hours, what will be the ABG status? অর্থাৎ তার 3 ঘন্টা ধরে হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস এবং ইন্সপাইরেটরি স্ট্রাইডর 3 আওয়ার্স, তাহলে এবিজি স্ট্যাটাস কি হবে? এটা হচ্ছে আনকম্পেনসেটেড রেসপিরেটরি এসিডোসিস, এটাই আনসার হবে। কারণ হচ্ছে যেহেতু তার হচ্ছে ইন্সপাইরেটরি স্ট্রাইডর ডেভেলপ করছে 3 ঘন্টা ধরে, এবং এটা পারসিস্টেন্ট আছে, ঠিক আছে, এটা পারসিস্টেন্ট আছে, সেহেতু হচ্ছে তার হচ্ছে বডিতে কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেশন হয়ে যাবে। অর্থাৎ বডি থেকে বডি থেকে যেহেতু তার রেসপিরেটরি ডিস্ট্রেস, তার মানে হচ্ছে বডি থেকে কার্বন ডাইঅক্সাইডটা বের হবে না। কার্বন ডাইঅক্সাইডটা বের যদি না হয়, তাইলে হচ্ছে কি হবে, এখানে আমাদের রেসপিরেটরি এসিডোসিস ডেভেলপ করবে। এবং যেহেতু তার 3 আওয়ার্স ধরে ইন্সপাইরেটরি স্টাইডর যেটা পারসিস্টেন্ট আছে, সো সেহেতু হচ্ছে এই কন্ডিশনটা আনকম্পেনসেটেড হবে, ঠিক আছে, আনকম্পেনসেটেড হবে। A 45 years old man is undergoing a small bowel resection. The anesthetist decides to administer an intravenous fluid which is electrolyte rich. Which of the following most closely matches this requirement? আচ্ছা, হচ্ছে আমাদের দরকার হচ্ছে ইলেকট্রোলাইট রিচ ফ্লুইড দরকার। ইলেকট্রোলাইট রিচ ফ্লুইড এখানে কোনটা আছে? স্যালাইন বা ডেক্সট্রোজ, এখানে হচ্ছে জাস্ট হচ্ছে সোডিয়াম এবং ক্লোরাইড আছে, ঠিক আছে। আর হচ্ছে হার্টম্যান সলিউশন, যেটা হার্টম্যান সলিউশন হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, মানে প্রায় অনেকগুলো আয়নই থাকে, বডির প্রয়োজনীয় সব আয়নগুলো হার্টম্যান সলিউশনে থাকে। সো হচ্ছে ইলেকট্রোলাইট রিচ ফ্লুইড যদি আমাদের দরকার হয়, তখন হচ্ছে আমরা হার্টম্যান সলিউশন ট্রান্সফিউজ ট্রান্সফিউজ করব। এই যে সোডিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম, ল্যাকটেট, এই ধরনের মলিকুলগুলো থাকে। এই যে রিঙ্গার্স ল্যাকটেট, যেটা এটা হচ্ছে হার্টম্যান সলিউশন। যদি হার্টম্যান সলিউশনের সাথে যদি ল্যাকটেট অ্যাড করা হয়, তখন এটাকে বলা হয় রিঙ্গার্স ল্যাকটেট, ঠিক আছে। এটা হচ্ছে সোডিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম, পটাশিয়াম, অর্থাৎ ইলেকট্রোলাইট রিচ ফ্লুইড। সো ইলেকট্রোলাইট রিচ ফ্লুইড যদি আমরা ট্রান্সফিউশন করার প্রয়োজন হয়, তখন আমরা হচ্ছে হার্টসল ইউজ করব। দেন হচ্ছে এ 40 years old man is involved in a road traffic accident. His right leg is trapped for 6 hours while he is moved. On examination, his foot is intensed and a dorsalis pedis pulse is only weakly felt. Which of the biochemical abnormalities listed below is most likely to be present? এখানে হচ্ছে হাইপারক্যালেমিয়া ডেভেলপ করবে। হাইপারক্যালেমিয়া ডেভেলপ করবে কারণ হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, রাইট লেগ ইজ ট্র্যাপ। কেন হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হচ্ছে সহজ কথা, এখানে হচ্ছে টিস্যু ডিস্ট্রাকশন হয়েছে। টিস্যু ডিস্ট্রাকশন হইলে কি হবে, হচ্ছে পটাশিয়াম সেলের ভিতর থেকে যে ডিসরাপশন হয় সেলের ভিতর থেকে পটাশিয়াম গুলো ব্লাড প্লাজমাতে চলে আসবে। এই কারণে হচ্ছে হাইপার ক্যালিমিয়া, যেহেতু
অ্যাক্সিডেন্টে টিস্যু ডিসরাপশন হয়, টিস্যু ডিসরাপশনের কারণে হচ্ছে হাইপার ক্যালেমিয়া ডেভেলপ করবে। এছাড়া হচ্ছে এখানে কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করে। কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করানো হচ্ছে ডরসালিস পেডিস পালস কমে যায়। ঠিক আছে, অর্থাৎ যেখানে হচ্ছে তার ইনজুরিটা ওই জায়গায় হচ্ছে সোয়েলিং হয়, সোয়েলিং হয়ে কি হবে, ওই সোয়েলিংটা কি করে, যে ভাইটাল স্ট্রাকচার যেগুলো আছে ওই ভাইটাল স্ট্রাকচার গুলোকে কম্প্রেস করে। ঠিক আছে, কম্প্রেস করলে হচ্ছে তার লিম্বে হচ্ছে আহ ব্লাড সাপ্লাই বা ব্লাড সার্কুলেশন কমে যাবে। ব্লাড সার্কুলেশন কমে গেলে টিস্যু ডিস্ট্রাকশন হবে, টিস্যু ডিস্ট্রাকশন হলে হচ্ছে হাইপার ক্যালিমিয়া ডেভেলপ করবে। আর একটা যে কোনো একটা ইনজুরির পেশেন্ট বা হচ্ছে সার্জারি পেশেন্ট, তাদের যেহেতু অনেক টিস্যু ডিস্ট্রাকশন হয়, টিস্যু ডিস্ট্রাকশন হলে হাইপার ক্যালিমিয়া ডেভেলপ করবে। কজ অফ দ্য হাইপারক্যালসিমিয়া উইথ এলিভেটেড প্যারাথাইরয়েড হরমোন, অর্থাৎ কোন কন্ডিশনে হচ্ছে প্যারাথাইরয়েড হরমোনটা বেড়ে যাবে। থাইরোডক্সিকোসিস, থাইরোডক্সিকোসিস হলে আমরা জানি ক্যালসিয়াম, থাইরয়েড হরমোনও ক্যালসিয়াম লেভেল বাড়াতে সাহায্য করে বা হেল্প করে। তাহলে থাইরোডক্সিকোসিস ক্যালসিয়াম লেভেলটা বাড়বে, ক্যালসিয়াম লেভেলটা যদি বেড়ে যায় তাহলে হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন কমবে। নেগেটিভ ফিডব্যাক মেকানিজম হিসেবে প্যারাথাইরয়েড হরমোনটা কমে যাবে। তারপর হচ্ছে থায়াজাইড ডায়োরেটিক্স। থাইরয়েড ডায়োরিটি হচ্ছে হাইপার ক্যালসিমিয়া করে, হাইপার ক্যালসিমিয়া। সে সে হচ্ছে সব হাইপো করে, অর্থাৎ হাইপোনেট্রিমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপোফসফেটেশিয়াম, হাইম্যাগনেসিয়ামা করবে, বাট হচ্ছে হাইপার ক্যালসিমিয়া করবে। ক্যালসিয়ামের ক্ষেত্রে হাইপার ক্যালসিমিয়া করবে। যেহেতু হাইপার ক্যালসিমিয়া ডেভেলপ করে সেহেতু হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম হিসেবে হচ্ছে প্যারাথাইরয়েড হরমোনটা হচ্ছে কি কমে যাবে, তাই এই কন্ডিশন হচ্ছে ডিক্রিজ হবে। তারপর হচ্ছে গ্লুকোকর্টিকয়েড ডিফিসিয়েন্সি। আমরা জানি গ্লুকোকর্টিকয়েড কি করে, আহ গ্লুকোকর্টিকয়েড কি করে হচ্ছে হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করে, অর্থাৎ হচ্ছে ক্যালসিয়ামের অ্যামাউন্ট কমাই দেয় বডিতে। ফলে কি হবে, প্যারাথাইরয়েড হরমোন বেড়ে যাবে। যদি গ্লুকোকর্টিক বেড়ে যায় তাহলে হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন বেড়ে যাবে। যেহেতু এখানে গ্লুকোকর্টিক কয়েড ডিফিসিয়েন্সি, তার মানে হচ্ছে এখানে ক্যালসিয়ামের পরিমাণ অ্যামাউন্ট বাড়বে, বডিতে প্লাজমা ক্যালসিয়াম বাড়বে। প্লাজমা ক্যালসিয়াম বাড়লে হচ্ছে কি হবে, প্যারাথাইরয়েড হরমোনটাও বেড়ে যাবে, তাহলে এর রেজড হবে। তার ব্রেস্ট মেলিগনেন্সি, ব্রেস্ট মেলিগনেন্সিতে কি হয়, বোনে মেটাস্টেসিস করে। আর এছাড়া সে হচ্ছে কিছু হরমোন তৈরি করে যেগুলো হচ্ছে প্লাজমা ক্যালসিয়াম বাড়ায় দেয়। প্লাজমা ক্যালসিয়াম বাড়ায় গেলে প্যারাথাইরয়েড হরমোন কমে যাবে। আর হচ্ছে এখানে লেখা আছে টার্সিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম। টার্সিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজমে হচ্ছে কি হবে, প্যারাথাইরয়েড হরমোনটা বাড়বে। ঠিক আছে, নামে আসে হাইপার প্যারাথাইরয়েডিজম, মানে হচ্ছে এখানে প্যারাথাইরয়েড হরমোনটা এলিভেটেড হবে। অপশন ই হবে আনসার। A 36-year-old man going for a mountaineering trip to the Himalayas was prescribed acetazolamide, a carbonic anhydrase inhibitor, by his doctor for prevention of mountain sickness. Which of the following statement about the action of acetazolamide is correct? Cause metabolic alkalosis. False. Acetazolamide metabolic acidosis develop করবে এখানে। Directly suppress the respiratory drive. এটা ফলস হবে। ডিরেক্টলি ইনক্রিজ দ্য রেসপিরেটরি ড্রাইভ, ইনক্রিজ বাইকার্বনেট কনসেন্ট্রেশন ইন দ্য ইউরিন। ট্রু। এটা হচ্ছে বাইকার্বনেট কনসেন্ট্রেশন বাড়িয়ে দেবে, বডি থেকে হচ্ছে বাইকার্বনেটকে এক্সক্রিয়েট করে। সিটাজোলামাইড হচ্ছে বাইকার্বনেটকে এক্সক্রিয়েট করে। সে হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমকে ইনহিবিট করে। কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম হচ্ছে বাইকার্বনেট অ্যাসিড ফরমেশনে বাধা দিবে। ফলে হচ্ছে বাইকার্বনেট যে আয়নটা আছে ওইটা হচ্ছে বডি থেকে ইউরিনের সাথে বের হয়ে যাবে। এই যে কার্বনিক অ্যানহাইড্রেজ, সে কি করবে, এইচ প্লাস আয়ন সিক্রেশন ইনহিবিট করবে, বাট বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হচ্ছে কি করবে, কমায় দিবে। এইচ প্লাস সিক্রেশনটাও কমাবে এবং বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনটা কমায় দিবে। বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন যদি কমে যায় তাহলে কি হবে হচ্ছে অ্যালকালাইন ইউরিন ডেভেলপ করবে, বা হচ্ছে ইনক্রিজ বাইকার্বনেট কনসেন্ট্রেশন ইন দ্য ইউরিন। Blood gas analysis in a patient reveals pH 7.1, bicarbonate 16 millimole per liter, which is the most possible diagnosis for this patient. তাহলে এখানে হচ্ছে পেশেন্টের 7.1, অর্থাৎ হচ্ছে পিএইচ কিছুটা কমেছে, মানে অ্যালকালোসিস ডেভেলপ করেছে, সরি অ্যাসিডোসিস ডেভেলপ করেছে, এবং তার হচ্ছে বাইকার্বনেট
বাইকার্বনেটও কমে গেছে। সো এখানে হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করেছে, মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করেছে। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস এখানে কেন হয়েছে? এই হচ্ছে স্পেরিন পয়জনিং এর কারণে, স্পেরিন পয়জনিং এর কারণে হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস হয়েছে। ভমিটিং এর কারণে হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস হবে, যেহেতু কার্বন ডাইঅক্সাইড বাড়ায় দেয়, বের করে ফেলে বডি থেকে। আর ডায়োরেটিক্স হচ্ছে অ্যালকালোসিস ডেভেলপ করে, আমরা জানি। বাট ডায়োরেটিক্স কি করে? অ্যালকালোসিস ডেভেলপ করে, অর্থাৎ বডি থেকে এইচ প্লাস আয়নটাকে সে বের করে দেয়, ফলে হচ্ছে অ্যালকালোসিস ডেভেলপ করবে। ঠিক আছে, তাহলে স্পোরিন হচ্ছে কি করে? অ্যাসিডোসিস করে। স্পেরিন হচ্ছে অ্যাসিডোসিস করে। A patient loses 1.6 liter of fresh blood from their abdominal wall drain. Which of the following will not decreased? তাহলে কার্ডিয়াক আউটপুট, যেহেতু তার হচ্ছে ব্লাড লস হয়েছে, ব্লাড লস হয়েছে মানে হচ্ছে সে শক, হাইপোটেনশন ডেভেলপ করবে, তার ব্লাড ভলিউম কমে যাবে, হাইপোটেনশন ডেভেলপ করবে। হাইপোটেনশন ডেভেলপ করলে কার্ডিয়াক আউটপুট হচ্ছে ডিক্রিজ করবে। তারপর হচ্ছে রেনিন সিক্রেশন হচ্ছে ইনক্রিজড হবে, এটা হচ্ছে আনসার হবে রেনিন সিক্রেশন। যেহেতু হাইপোটেনশন বা হাইপোভোলমিয়া, হাইপোভোলমিয়াতে আমরা জানি ব্লাড ভলিউম বাড়ানোর জন্য রেনিন সিক্রেশন হবে। তার ফায়ারিং অফ দ্য ক্যারোটিড ব্যারো রিসেপ্টর ফলস, ফায়ারিং অফ দ্য অ্যাওরটিক ব্যারো রিসেপ্টর, এটাও ট্রু হবে। ব্যারো রিসেপ্টর এবং ব্যারো রিসেপ্টর, অ্যাওরটিক এবং ক্যারোটিড ব্যারো রিসেপ্টরের অ্যাক্টিভিটি বেড়ে যাবে, বেড়ে যাবে। তারপর হচ্ছে ব্লাড প্রেশার হচ্ছে বেড়ে যাবে, সরি কমে যাবে। তাহলে হচ্ছে রেনিন হবে আনসার, কারণ হচ্ছে রেনিন অ্যাক্টিভিটি হচ্ছে এখানে কি হবে না, কমে যাবে না। A patient experienced severe abdominal pain and vomiting after a heavy meal in occasional ceremony. He was brought to emergency department with marked dehydration. Which of hormone should be found in lowest concentration in plasma now? তাহলে হচ্ছে সিভিয়ার অ্যাবডোমিনাল পেন, ভমিটিং, যেহেতু ভমিটিং হয়েছে তার হাইপোভোলমিয়া ডেভেলপ করছে, হাইপোভোলমিয়া ডেভেলপ করলে হচ্ছে কোনটা লোয়েস্ট হবে? এএনপি হচ্ছে লোয়েস্ট হবে, যেহেতু হাইপোভোলমিয়া অ্যালডোস্টেরন বাড়বে, এনজিটেনসিন 2 বাড়বে, এডিএইচও বাড়বে, নন এপিনেফ্রিনও বাড়বে, যেহেতু সিম্পেথেটিক অ্যাক্টিভিটি বাড়বে, যেহেতু যেহেতু তার হচ্ছে হাইপোভোলমিয়া ডেভেলপ করেছে বা হচ্ছে হাইপোটেনশন ডেভেলপ করেছে, তাহলে নন এপিনেফ্রিন ভ্যাসোকনস্ট্রিকশন করবে, ব্লাড প্রেশার বাড়াবে। এটি ডায়ারেটিক হরমোন ওয়াটার রিঅ্যাবজর্পশন করবে, এনজিটেনসিন 2 হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন, অ্যালডোস্টেরনকে অ্যাক্টিভেট করবে, ওয়াটার রিঅ্যাবজর্পশন করে ভ্যাসোকনস্ট্রিকশন করবে। আর অ্যালডোস্টেরন হচ্ছে ওয়াটার, সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়ায় দিবে। আর এএনপি হচ্ছে কি করবে তখন? কমে যাবে, প্লাজমা লেভেল অফ দ্য এনপি উইল বি লো দেন। Which substance can be used to achieve the most accurate measurement of the glomerular filtration rate? এটা হচ্ছে ইনুলিন। আইডিয়ালি ইনুলিন ইউজ করা হয়, কারণ হচ্ছে ফ্রিলি ফিল্টার্ড, তারপর হচ্ছে নট অ্যাবজর্ব অর সিক্রেটেড বাই রেনাল টিউবিউলস, নন টক্সিক, নট স্টোরড ইন কিডনি। তাহলে এই ক্যারেক্টারিস্টিক্স এর কারণে হচ্ছে ইনুলিন ইউজ করা হয়। হুইচ পার্ট অফ দ্য কিডনি ফাংশন অ্যাজ এ কনসেন্ট্রেটিং সেগমেন্ট? এটা হচ্ছে কালেক্টিং ডাক্ট। কালেক্টিং ডাক্ট হচ্ছে কনসেন্ট্রেটিং সেগমেন্ট হিসেবে কাজ করবে, কারণ হচ্ছে এডিএইচ কি করবে? যে ওয়াটার আছে, ম্যাক্সিমাম ওয়াটারে হচ্ছে ওখান থেকে রিঅ্যাবজর্পশন করে ফেলবে এডিএইচ এর কারণে, ফলে হচ্ছে ইউরিনটা কনসেন্ট্রেটেড হবে। A 40 years old diabetic woman has glycosuria. This may occur due to the inadequate glucose reabsorption at, অর্থাৎ হচ্ছে একটা পেশেন্টের গ্লাইকোসুরিয়া ডেভেলপ করছে, যার কারণ হচ্ছে গ্লুকোজ রিঅ্যাবজর্পশন হ্যাম্পার্ড হওয়ার কারণে। তার মানে হচ্ছে গ্লুকোজ কোথায় রিঅ্যাবজর্পশন হয়? গ্লুকোজ রিঅ্যাবজর্পশন আমরা জানি হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে হচ্ছে 100% গ্লুকোজের প্রায় পুরোটাই হচ্ছে রিঅ্যাবজর্পশন হয়ে যায়। তাহলে কোনো কারণে যদি রিঅ্যাবজর্পশন না হয় তখন হচ্ছে গ্লাইকোসুরিয়া ডেভেলপ করবে। তো অপশন ই হচ্ছে আনসার। এছাড়া হচ্ছে অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, তারপর হচ্ছে অ্যাসিড টু অ্যাসিটোন, এই সাবস্টেন্সগুলো হচ্ছে কমপ্লিট রিঅ্যাবজর্পশন হবে। A 50 years old male chronic smoker with chronic obstructive airway disease was admitted for elective right hemicolectomy. The anesthetist requested pulmonary function test.
to evaluate the scenario of his respiratory dysfunction. Which of the following abnormalities is most likely to be present in this patient? তাহলে ক্রনিক অবস্ট্রাকটিভ ডিজিজ, আর হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ ডিজিজ। ক্রনিক অবস্ট্রাকটিভ ডিজিজের কি হবে? ইনক্রিজ রিসিডুয়াল ভলিউম, তাহলে রিসিডুয়াল ভলিউমটা তার বেড়ে যাবে। অবস্ট্রাকটিভ ডিজিজে কি হয় আমরা জানি হচ্ছে এয়ার বের হয়ে আসবে কম, বা বের হয়ে আসবে কম, ফলে হচ্ছে কি হবে? রিসিডুয়াল ভলিউমটা বাড়বে। এই যে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, এয়ার আউট কম হবে, ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কিয়েক্টাসিস, সিস্টিক ফাইব্রোসিস, এই কন্ডিশনগুলোতে হয়। আর রেস্ট্রিক্টেড হচ্ছে এয়ার হচ্ছে এন্ট্রি কম হবে। কজ হচ্ছে কি? পালমোনারি ফাইব্রোসিস। ফলোইং আর ইনক্রিজড বাই এক্সারসাইজ এক্সেপ্ট পালমোনারি ব্লাড ফ্লো, অর্থাৎ ট্রু হবে যদি কোনো কারণে পেশেন্ট এক্সারসাইজ করে, তার মেটাবলিক অ্যাক্টিভিটি বাড়বে, মেটাবলিক অ্যাক্টিভিটি হলে তার অক্সিজেন ডিমান্ড বাড়বে এবং ব্লাড ফ্লো বাড়বে টিস্যুতে। সো পালমোনারি ব্লাড ফ্লো বাড়বে। রেট অ্যান্ড ডেপথ অফ দ্য রেসপিরেশন ট্রু, রেসপিরেশনের রেটও বাড়বে যেহেতু তার অক্সিজেন ডিমান্ড বেশি। তারপর হচ্ছে অক্সিজেন কনজাম্পশন ট্রু, যেহেতু তার মেটাবলিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, ফলে হচ্ছে অক্সিজেন কনজাম্পশনও বেড়ে যাবে। আর্টারিয়াল প্লাজমা অক্সিজেন, এটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, এটা কনস্ট্যান্ট থাকবে। কার্বন ডাইঅক্সাইড ফর্মেশন বেড়ে যাবে, কারণ হচ্ছে মেটাবলিক অ্যাক্টিভিটি বাড়বে, এক্সারসাইজে মেটাবলিক অ্যাক্টিভিটি বাড়বে, ফলে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ফর্মেশনও বাড়বে। তাইলে হচ্ছে আর্টারিয়াল প্লাজমা অক্সিজেনটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। তাহলে প্লাজমা অক্সিজেন এবং প্লাজমা কার্বন ডাইঅক্সাইড দুইটাই হচ্ছে নর্মাল থাকবে, এছাড়া পিএইচও নর্মাল থাকবে। Infant respiratory distress syndrome or hyaline membrane disease is caused by lack of the surfactant, commonly suffered by premature babies from before 28 to 30 weeks of the gestation. A major function of the surfactant is to increase pulmonary compliance, অর্থাৎ পালমোনারি এক্সটেন্ডাবিলিটি বাড়াই দিবে এটা, এবং হচ্ছে লাংসের ওয়ার্কলোড কমাই দিবে। আর অ্যালভিওলার সারফেস টেনশন হচ্ছে ডিক্রিজ করে। তাহলে আনসার বি হচ্ছে অপশন, অপশন বি হচ্ছে আনসার। পালমোনারি কমপ্লেন্স সে কি করবে? ইনক্রিজ করবে। A oxygen hemoglobin dissociation curve is usually a sigmoid plot. The curve will shift to right with, তাহলে কোন কন্ডিশন হচ্ছে রাইটে যাবে? আমরা জানি, মনে রাখবো হচ্ছে যেসব কন্ডিশন হচ্ছে টিস্যুতে অক্সিজেনের ডিমান্ড বাড়বে ওইসব কন্ডিশনে রাইট যাবে। আর রাইটে গেলে হচ্ছে সে হিমোগ্লোবিন কি করবে? অক্সিজেনকে ছেড়ে দিবে। অক্সিজেন যখন ছেড়ে দিবে, টিস্যুতে অক্সিজেন ঢুকবে, তখনই হচ্ছে রাইটে শিফট করবে। ঠিক আছে? অর্থাৎ রাইট শিফট করা মানে হচ্ছে সে অক্সিজেনকে ছেড়ে দিবে, আর লেফট শিফট করা মানে হচ্ছে অক্সিজেনকে সে ধরে রাখবে। তাহলে আমরা দেখি একিউট অ্যালকালোসিস, এটা ফলস হবে। অ্যাসিডোসিসও হচ্ছে রাইট শিফট করবে। ডিক্রিজ প্লাজমা কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড লেফটে শিফট করবে। ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায়, তারপর হচ্ছে ডিক্রিজ টেম্পারেচার, এটাও লেফটে শিফট করবে। তারপর ডিক্রিজ 2,3-DPG, এটা হচ্ছে ল্যাপটপ শিফট করে। এক্সারসাইজ, এটা হচ্ছে ট্রু হবে, কারণ এক্সারসাইজ যদি করি তাহলে হচ্ছে টিস্যুতে অক্সিজেনের ডিমান্ড বাড়বে। অক্সিজেনের যদি ডিমান্ড বাড়লে হিমোগ্লোবিন কি করবে? অক্সিজেনকে ছেড়ে দিবে, ছেড়ে দিলে হচ্ছে রাইটে শিফট করবে। আর সব কিছু এটা সহজে মনে রাখার হচ্ছে সবকিছু বাড়লে হচ্ছে রাইটে কম, বেড়ে গেলে হচ্ছে রাইটে শিফট করবে, এক্সেপ্ট থ্যালাসেমিয়া। এনিমিয়া সহ শুধুমাত্র থ্যালাসেমিয়াতে হচ্ছে ল্যাপটে শিফট করবে। ঠিক আছে? আর সবকিছু কমলে হচ্ছে ল্যাপটে শিফট করবে। তাহলে এইভাবে এটা একটু মনে রাখতে হবে। আর এক্সারসাইজ দিয়ে মনে রাখবে, এক্সারসাইজ যে যে ইভেন্ট গুলো গেলো ওই ওই ইভেন্টের ওই কজ গুলাতে হচ্ছে রাইটে শিফট করবে। এ পেশেন্ট ওয়াজ ডেভেলপড প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া, হি হ্যাজ ফলোইং ফিচার অ্যাকসেপ্ট। প্যারাডক্সিক্যাল অ্যাসিডিয়া কখন হয়? যদি কোনো কারণে কোনো একটা পেশেন্টের রিপিটেড ভমিটিং হয়, বেশি ভমিটিং হয়, তখন হচ্ছে কি তার পটাশিয়াম লস হবে, ফলে হাইপোক্যালামিয়া ডেভেলপ করবে। এবং তার হচ্ছে অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড লস হবে, ফলে হচ্ছে তার অ্যালকালোসিস ডেভেলপ করবে। তাহলে পটাশিয়াম লস হওয়ার কারণে হাইপোক্যালেমিয়া এবং অ্যালকালোসিস দুইটাই ডেভেলপ করবে। তো এখন
এখানে হচ্ছে বডি, যেহেতু অ্যালকালোসিস অ্যাসিড প্রিজার্ভ করার কথা, কিন্তু হচ্ছে ইউরিনের সাথে অ্যাসিড বের করে দেয়, এটাকে বলা হচ্ছে প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া। তাহলে মেটাবলিক অ্যালকালোসিস থাকবে, তারপর হচ্ছে অ্যাসিডিক ইউরিনও থাকবে, হাইপারক্যালামিয়া থাকবে, এইচ প্লাস এক্সক্রিয়েশন, এটা ও ট্রুথ, অর্থাৎ বডি থেকে অ্যাসিড বের করে দিবে। আর হচ্ছে পটাশিয়াম রিটেনশন। হাইপোক্যালিমিয়া ডেভেলপ, কিন্তু হাইপারক্যালিমিয়া না, এখানে হচ্ছে হাইপোক্যালিমিয়া ডেভেলপ করবে। যেহেতু হচ্ছে ভমিটিং এর সাথে হচ্ছে পটাশিয়াম বের হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে হাইপোক্যালিমিয়া ডেভেলপ করবে। ঠিক আছে। তাহলে মেটাবলিক অ্যালকালোসিস, যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড লস হচ্ছে, মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করবে। তারপর হচ্ছে হাইপোক্যালেমিয়া ডেভেলপ করবে, যেহেতু পটাশিয়াম লস হচ্ছে। আর বডি কি করবে তখন হচ্ছে পটাশিয়ামকে রিটেনশন করবে। তো হচ্ছে আমরা জানি যখন সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয় তখন হচ্ছে পটাশিয়াম বা এইচ প্লাস আয়ন দুইটার মধ্যে যে কোনো একটাকে সে এক্সক্রিয়েট করে। পটাশিয়াম যখন রিঅ্যাবজর্পশন হবে, পটাশিয়াম সোডিয়াম যখন রিঅ্যাবজর্পশন হবে তখন হচ্ছে এইচ প্লাস এবং পটাশিয়াম দুইটার মধ্যে যে কোনো একটা সে রিঅ্যাবজর্পশন করবে, এক্সক্রিয়েট করবে, আর বাকিটা হচ্ছে সে রিঅ্যাবজর্পশন করবে। তাহলে যেহেতু এখানে হচ্ছে হাইপোক্যালেমিয়া হবে, যেহেতু এখানে বডিতে হাইপোক্যালেমিয়া, তখন বডি কি করবে, পটাশিয়ামকে হচ্ছে প্রিজার্ভ করা ট্রাই করবে, আর এইচ প্লাসকে হচ্ছে ছেড়ে দিবে। বডিতে হচ্ছে হাইপোক্যালেমিয়া, আবার হচ্ছে অ্যালকালোসিসও, কিন্তু হচ্ছে সে হাইপোক্যালেমিয়াকে কারেকশন করার জন্য পটাশিয়ামকে হোল্ড করে রাখবে। আর হচ্ছে সোডিয়ামের সাথে হচ্ছে এইচ প্লাসকে এক্সচেঞ্জ করবে, অর্থাৎ এইচ প্লাস হচ্ছে ইউরিনের সাথে বের হয়ে আসবে, আর পটাশিয়ামটা প্রিজার্ভ হয়ে থাকবে। এই কারণে অ্যালকালোসিস হওয়া সত্ত্বেও এখানে হচ্ছে আমাদের কি হবে, ইউরিনের সাথে এইচ প্লাস আয়ন বডি থেকে বের হয়ে যাবে। ঠিক আছে। এটাই হচ্ছে প্যারাডক্সিক্যাল অ্যাসিডিয়া। সহজ কথা, প্যারাডক্সিক্যাল অ্যাসিডিয়াতে হাইপোক্যালেমিয়া থাকবে, তারপর হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস থাকবে, আর হচ্ছে অ্যাসিড ইউরিন থাকবে। ঠিক আছে। যেহেতু হাইপোক্যালেমিয়াকে কারেকশন করার জন্য বডি কি করবে, পটাশিয়ামকে রিটেনশন করে রাখবে বা হোল্ড করে রাখবে, আর হচ্ছে সোডিয়ামের সাথে এইচ প্লাসকে এক্সচেঞ্জ করবে। ফলে এইচ প্লাস আয়ন ইউরিনের সাথে বের হয়ে আসবে অ্যালকালোসিস হওয়া সত্ত্বেও, কারণ অ্যালকালোসিসে আমার দরকার হচ্ছে এইচ প্লাসকে প্রিজার্ভ করা। যেহেতু অ্যালকালোসিস এবং হচ্ছে এখানে হাইপোক্যালেমিয়া, দুইটাকে কারেক্ট করার জন্য দুইটাই প্রিজার্ভ হওয়া দরকার, কিন্তু যে কোনো একটা প্রিজার্ভ করতে পারে। এই কারণে সে পটাশিয়ামটাকে প্রিজার্ভ করবে আর এইচ প্লাসটাকে সে এক্সক্রিয়েট করবে। এক্সক্রিয়েট করলে হচ্ছে অ্যাসিডিক ইউরিন তৈরি হবে। এটি হচ্ছে প্যারাডক্সিক্যাল অ্যাসিড ইউরিয়া। দেন হচ্ছে পেশেন্ট ওয়াজ ডায়াগনোসড অ্যাজ এ কেস অফ দ্য ডায়াবেটিক কিটোসিস। ইন দিস পেশেন্ট রিলেভেন্ট ল্যাব ফাইন্ডিং, তাহলে ডায়াবেটিক কিটোএসিডোসিস, অর্থাৎ এসিডোসিস পিএইচ হচ্ছে কমে যাবে, বাইকার্বনেট হচ্ছে কমে যাবে, বাইকার্বনেট কমে যাবে, হাই প্লাজমা অ্যানায়ন গ্যাপ। এটাই আনসার হবে। যেহেতু অ্যাসিডোসিস হচ্ছে বাইকার্বনেট কমে যায়, বাইকার্বনেট গুলো বেজ অ্যাক্সেস নেগেটিভ হবে, অর্থাৎ বেজ যেহেতু কমে যাচ্ছে বেজ অ্যাক্সেসও কি হবে, নেগেটিভ হবে। আর হাই প্লাজমা কার্বন ডাইঅক্সাইড, প্লাজমা কার্বন ডাইঅক্সাইড কমে যাবে, কারণ হচ্ছে যেহেতু অ্যাসিডোসিস, তো রেসপিরেটরি সিস্টেম এটা কম্পেনসেট করার জন্য বেশি বেশি রেসপিরেশন করবে এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিবে বডি থেকে। তার মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড লো হবে, তাহলে আয়নায়ন গ্যাপটা হচ্ছে এখানে হাই হবে। আনসার হচ্ছে আয়নায়ন গ্যাপ। আর অ্যানায়ন গ্যাপ হাই হবে কেন, এসিডোসিসে কি হয়, বাইকার্বনেটটা কমে যায়। আমরা জানি বাইকার্বনেট যদি কমে যায় তাহলে অ্যানায়ন গ্যাপ কি হবে, বেড়ে যাবে। অ্যানায়ন গ্যাপ হচ্ছে কি, মেজার্ড ক্যাটায়ন মাইনাস মেজার্ড অ্যানায়ন। তাহলে মেজার্ড অ্যানায়নের মধ্যে কি আছে, বাইকার্বনেট আছে। বাইকার্বনেট যেহেতু কমে যাচ্ছে, বাইকার্বনেট কমে যাচ্ছে মানে হচ্ছে আমাদের আমাদের তাহলে হচ্ছে এই লাইনটা কমে যাবে, তার মানে হচ্ছে অ্যানায়ন গ্যাপটা বেড়ে যাবে। আফটার এ মেজর সার্জারি দ্য পেশেন্ট ডেভেলপড হাইপারক্যালেমিয়া। টু ট্রিট হিম উইথ ড্রাগ, হুইচ ড্রাগ ইজ ইউজ টু প্রিভেন্ট দ্য কার্ডিয়াক অ্যারিথমিয়া। তারা হাইপারক্যালেমিয়া পেশেন্ট হচ্ছে কার্ডিয়াক স্টেবিলিটির জন্য 10% সোডিয়াম ক্যালসিয়াম গ্লুকোনেট ইউজ করা হয়। কার্ডিয়াক অ্যারিথমিয়া প্রিভেন্ট করার জন্য 10% ক্যালসিয়াম গ্লুকোনেট ইউজ করা হয়। তার আনসার হবে এ। আর সালবুটামলের কাজ হচ্ছে কি, পটাশিয়ামকে সে হচ্ছে সেলের ভিতর ঢুকাই দিবে, ইনসুলিনাস সেলের ভিতর ঢুকাই দিবে। তারপর হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, যেহেতু হাইপারক্যালমিয়া ডেভেলপ করে, হাইপারক্যালমিয়ার সাথে আমরা জানি এসিডোসিসও ডেভেলপ করে, তাইলে হচ্ছে এসিডোসিসকে নিউট্রালাইজ করার জন্য হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট ইনজেকশন দেওয়া হয়।
ইনজেক্ট করা হয়। তারপর হচ্ছে অক্সালেট পাউডার ফলস হবে। কার্ডিয়াক এরিথমিয়ার জন্য শুধু 10% ক্যালসিয়াম গ্লুকোজ দেওয়া হয়। A 36 years old man with intestinal renal disease who is undergoing hemodialysis has normocytic normochromic anemia. Which of the following is the most appropriate therapy? আনসার হচ্ছে ইরেথ্রোপয়েটিন। কারণ হচ্ছে তার নর্মোকমিক নর্মোসাইটিক এনিমিয়া এবং হচ্ছে সে এন্ড স্টেজ রেনাল স্টেজ আছে, এন্ড স্টেজ রেনাল ডিজিজ আছে। এন্ড স্টেজ রেনাল ডিজিজে কি হয়, ইরেথ্রোপয়েটিন প্রোডাকশন কমে যাবে। ইরেথ্রোপয়েটিন প্রোডাকশন কমে গেলে আর নর্মোকমিক নর্মোসাইটিক এনিমিয়া ডেভেলপ করবে। আর এই যে ফেরাস সালফেট অর্থাৎ আয়রন কমে গেলে হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া ডেভেলপ করে। ফোলেট এবং ভিটামিন বি 12 কমে গেলে হচ্ছে ম্যাক্রোসাইটিক এনিমিয়া ডেভেলপ করবে, নট নর্মোসাইটিক। A patient came to emergency with histotoxic hypoxia. Which is the cause? Histotoxic hypoxia কি টিস্যুতে হচ্ছে এডিকুইট অ্যামাউন্ট অফ অক্সিজেন রিচ করবে, যাবে, কিন্তু অক্সিজেনকে টিস্যু কি করতে পারবে না, ইউজ করতে পারবে না। এটাকে বলা হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। হিস্টোটক্সিক হাইপোক্সিয়া হচ্ছে নার্কোটিক পয়জনিং হয় আর হচ্ছে কার্বন মনোঅক্সাইড পয়জনিং হয়। এই দুইটা কোন, সরি, সায়ানাইড পয়জনিং হয়, নার্কোটিক এবং সায়ানাইড পয়জনিং হয়। ঠিক আছে, সায়ানাইড এবং নার্কোটিক পয়জনিং হয়। অপশন ই হচ্ছে আনসার হবে। এয়ার এন্ট্রি অর অ্যান্ড আউট ইন নর্মাল রেসপাইরেশন, অর্থাৎ নর্মাল রেসপাইরেশনে যে পরিমাণ এয়ার এন্ট্রি হয় এবং যে পরিমাণ এয়ার আউট হয় এটাকে বলা হয় টাইডাল ভলিউম। এমন কথা 500 ml। তাহলে টাইডাল ভলিউম, দ্য ভলিউম অফ দ্য এয়ার ইন্সপায়ার এক্সপায়ার্ড ইন ইচ নর্মাল ব্রেথ, তাহলে হচ্ছে এটাকে বলা হয় টাইডাল ভলিউম। এমন কথা 500 ml। You diagnosed a patient as hyperparathyroidism. His serum calcium level is raised. He may develop following feature except, তাহলে হচ্ছে একটা হাইপার ক্যালসিমিক পেশেন্টের কি কি ফিচার থাকবে? অ্যানোরেক্সিয়া, পেপটিক আলসার থাকবে। কারণ হচ্ছে কি করে, ক্যালসিয়াম হচ্ছে স্মুথ মাসেল কন্ট্রাকশন করে। স্মুথ মাসেল কন্ট্রাকশন করলে হচ্ছে কি হবে, স্টোমাকের কন্ট্রাকশনের ফলে হচ্ছে অ্যাসিড প্রোডাকশন বেশি হবে। ঠিক আছে, অ্যাসিড প্রোডাকশন যদি বেশি হয় তাহলে পেপটিক আলসার ডেভেলপ করবে। এছাড়া হচ্ছে সিএনএস ডিপ্রেশন করে। আমরা জানি হচ্ছে কি করে, সোডিয়াম কি করে, ক্যালসিয়াম কি করে, ক্যালসিয়াম হচ্ছে সেলে গার্ড হিসেবে কাজ করে, যাতে সেলের ভিতর সোডিয়াম বেশি না ঢুকতে পারে। তাহলে যদি হাইপার ক্যালসিমিয়া হয় তাহলে হচ্ছে সেলের ভিতর সোডিয়ামের এন্ট্রি অনেক কমে যাবে। কমে গেলে কি হবে, আমাদের অ্যাকশন পটেনশিয়াল ডেভেলপ করবে। ডিপোলারাইজেশন হবে না, অ্যাকশন পটেনশিয়াল ডেভেলপ করবে না। অ্যাকশন পটেনশিয়াল ডেভেলপ যদি না করে তাহলে সিএনএস ডিপ্রেশন হবে, এবং সিএনএস ডিপ্রেশনের কারণে হচ্ছে অ্যানোরেক্সিয়া ডেভেলপ করে। ঠিক আছে, তারপর হচ্ছে হাইপার টেনশন ডেভেলপ করে, হচ্ছে আমি একটু আগে বলছি স্মুথ মাসেল কন্ট্রাকশন করে। তাহলে ব্লাড ভেসেল স্মুথ মাসেল কন্ট্রাকশন করবে ক্যালসিয়াম, তখন হচ্ছে হাইপার টেনশনও ডেভেলপ করবে। তাহলে আনসার হবে সি। সি হচ্ছে কিউটি ইন্টারভাল ডিক্রিজড হবে, ওয়াইড হবে না, এটা হচ্ছে ডিক্রিজড হবে। তাহলে এটা শর্টেনিং অফ দ্য কিউটি ইন্টারভাল অ্যান্ড ওয়াইডেনিং অফ টি ইন্টারভাল অকার। এই যে কি কি ফিচার আছে হাইপারক্যালসিমিয়াতে, খুব ইম্পর্টেন্ট। A young male is diagnosed as a case of the primary hyperaldosteronism. Which feature is relevant to this patient? তাহলে প্রাইমারি হাইপার এলডোস্টেরনিজম, তার মানে হচ্ছে এলডোস্টেরন বেশি। এলডোস্টেরনের কাজ কি? কি সে হচ্ছে সোডিয়াম এবং ওয়াটারকে প্রিজার্ভ করবে এবং বডি থেকে H+ এবং পটাশিয়াম আয়নকে এক্সক্রিয়েট করে দিবে। তাহলে অ্যাসিডোসিস ফলস হবে, কারণ হচ্ছে যেহেতু সে H+ কে এক্সক্রিয়েট করে তাহলে অ্যাসিডোসিস হবে না, তাহলে কি হবে, অ্যালকালোসিস ডেভেলপ করবে। আর হচ্ছে কি, অ্যালকালোসিস হবে। আর হাইপোনেট্রিমিয়া না, যেহেতু তার কাজ হচ্ছে সোডিয়াম এবং ওয়াটারকে প্রিজার্ভ করা, তার মানে হচ্ছে হাইপারনেট্রিমিয়া হবে। তারপর হচ্ছে হাইপারক্যালিমিয়া, হাইপারক্যালিমিয়া পটাশিয়ামকে সে এক্সক্রিয়েট করে, তার মানে হাইপোক্যালিমিয়া ডেভেলপ করবে। তারপর হচ্ছে হাইপোভোলমিয়া, হাইপোভোলমিয়া হাইপারভোলমিয়া হবে, কারণ অ্যালডোস্টেরন ওয়াটার প্রিজার্ভ করবে। প্যারাথাইরয়েড হরমোন অ্যাক্ট অন হুইচ সেগমেন্ট অফ দ্য কিডনি? প্যারাথাইরয়েড হরমোন হচ্ছে পিসিটি এবং ডিসিটি দুই সেগমেন্টে কাজ করবে। পিসিটিতে সে কি করবে, ফসফেট আয়ন রিঅ্যাবজর্পশন কমায় দিবে, আর ডিসিটিতে কি করবে, প্যারা ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশনকে বাড়ায় দিবে। ঠিক আছে, এখানে হচ্ছে হাইপোফসফাটেসিমিয়া এবং হাইপার ক্যালসিমিয়া করবে। তাহলে ডিসিটিতে তার কাজ হচ্ছে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন বাড়ানো,
আর পিসিটি তে তার কাজ হচ্ছে ফসফেট আয়ন রিঅ্যাবজর্পশনে বাধা দেওয়া। হুইচ সাবস্টেন্স হ্যাজ লিস্ট রেনাল ক্লিয়ারেন্স? রেনাল ক্লিয়ারেন্স কি অ্যামাউন্ট অফ দ্য সাবস্টেন্স এক্সক্রিটেড থ্রু ইউরিন ইজ কল্ড রেনাল ক্লিয়ারেন্স, অর্থাৎ ইউরিনের সাথে কোন একটা সাবস্টেন্স যে পরিমাণে বের হয়ে যায় এটাকে রেনাল ক্লিয়ারেন্স বলে। তাইলে এখানে আনসার হবে গ্লুকোজ, কারণ গ্লুকোজ হচ্ছে ইউরিনের মাধ্যমে এক্সক্রিয়েট হয় না। তার মানে হচ্ছে গ্লুকোজের রেনাল ক্লিয়ারেন্স হচ্ছে জিরো। যে গ্লুকোজের রেনাল ক্লিয়ারেন্স হচ্ছে জিরো। এ হচ্ছে আজকে আমাদের সলভ ক্লাস। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।